আচ্ছা, তোমাদের ওই নন্দিতা বান্ধবী গেল কোথায়? মা বাড়ি ডিম ভাজা খাচ্ছে। আচ্ছা, কঙ্কনা, তৃষা, শ্রাবণী, পরিতা, রিয়া, নন্দিতা আসেনি, পায়েল, কর, দেব আসেনি। আচ্ছা, দেবের কি খুব শরীর খারাপ? ও আচ্ছা। দেব বিশ্বাস আসেনি, ঘোষ, গড়াই, সঞ্চারী, সৌমিত্র নেই, বিপ্লব, স্নেহা, স্নিগ্ধা, চুমকি, পারমিতা, বিট্টু। আচ্ছা, বিট্টুর কি খবর? ও বাবনদার কাছে পড়া ছিল। হ্যাঁ, তোমরাও তো এই দিনগুলোতে আসো না। হ্যাঁ, হাতে ব্যথা করছে না? ভালোই হবে, পরিতার মতো বলবে, দেখবা যে স্কুলে দেখলাম আগে বছর ফেল করে একটা মেয়ে আছে, বলবে একটা ছেলে আছে, ওরকম বলবে। পাস না করলেই হয়, টের বাবা। না না, রেগুলার পড়তে গেলে ফেল করবো, কারণ কিছু তো মাথার মধ্যে থাকবে লেখার মতো, কিছু না কিছু তো মনে পড়বে। এখন বাড়ি গিয়ে ফোন করে যদি রিলস দেখো, গান লিখে দিয়ে আসবা। কে? ওরে বিট্টু যা হাতে লেগে এত বড় বড় করে লিখে, এক পেজে 4টে অক্ষর আটবে, ক খ গ ঘ, শেষ কথা। কি বলতো, পাস করো না, একটা ইচ্ছার ব্যাপার, যে করিও। আগের বার স্বরূপ ছিল, এই বছরে বিট্টু আর সমীরকে কেউ ঠেকাচ্ছে না। সমীর এবার থাকছে, ওই এইভাবে চলতে গেলে সমীর ঢাকা ফেল, কেউ ঠেকাবে না। প্রথমত ভালোই পড়ছিল, কবে অ্যাডভাইস মানে কোশ্চেন লেখা হবে একদিন বসিয়ে, তাহলে ও আচ্ছা, ওর পরের দিন থেকে আসে না। আরে না, রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় দেখি সারাদিন। এ না, 15 গুলো। আচ্ছা, 13 পর্যন্ত গ্রাফ কার কার আঁকা কমপ্লিট হয়েছে? আচ্ছা, খুব ভালো, রেখে দাও। তোমার হয়নি? হ্যাঁ বলো। আচ্ছা, তোমার হয়নি কেন? হাফ করেছো কেন গো? 2 দিন বাদে পরীক্ষা। প্রিয়াঙ্কা কি হয়েছে? হয়ে গেছে, বাহ। স্নেহা তো কেন গো? শরীর খারাপ ছিল তোমার, কেন? এমনি করনি, অ্যাক্সিডেন্ট। আর চুমকি তুমি? হ্যাঁ হ্যাঁ, যা খাতায় শেষ হয়ে গেল। আর এইটা বিউটি করেছো তুমি সব, কেন? হ্যাঁ বলো, বাহানা দাও শুনি। তুমি যদি এমনি এবার 9-এ থাকো কেমন লাগবে? কি সুন্দর এই 3-4 জন বাহানা দিয়ে দিল। এই শোনো, 15 গুলো বাদ দাও, এরা যদি যে ফেল করে কি করবো? আমি উদ্বোস করে সময় নষ্ট করতে চাই না। 15-এ আসো। 2x + 3y = 12। বই বার করো, খাতা বার করো।
বাহ, খুব ভালো। দিদি দিদি এবার মরে যাবে কেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা আবার না না মরতে হবে না। 15-এর একেরটা 2x প্লাস 3y সমান সমান 12। আচ্ছা শ্রাবণী তাহলে খাতা কিনে কি হয়েছে? কিনতে হবে না, ঠিক আছে কিনে নিও। আচ্ছা যদি খাতা কিনতে না পারো পেজ কিনে নেবা, দিয়ে করে ফেলবা। কি জানি কমে নেই, 2 টাকায় হয়তো 3টে পাওয়া যায় এরকম। একটা পেজে তোমার 2টো করে ছবি হয়ে যাবে। কত 3? আচ্ছা দেখে নিচ্ছি। আচ্ছা 15 ছক গুলো আবার আমি করে দিচ্ছি, তোমরা বাড়িতে গিয়ে দায়িত্ব নিয়ে গ্রাফ খাতায় গ্রাফটা আঁকবা। 15-এর 1 2x প্লাস 3y সমান সমান 12। 2x প্লাস 3y সমান সমান 12। সমীকরণের লেখচিত্রটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লিখি। ঠিক আছে তাহলে আগে আচ্ছা লিখবো কি, সমীকরণটি লেখচিত্র অঙ্কন করি। সমীকরণটির হ্যাঁ লেখচিত্র অঙ্কন হবে হবে হবে। আচ্ছা তাহলে লিখবো অতএব 2x প্লাস 3y সমান সমান 12। আচ্ছা এক্ষেত্রে x এর মান বার করব, এক্ষেত্রে x এর মান বার করব, তাহলে y গুলোকে এদিকে পাঠাবো। 3y এদিকে কি আকারে আছে, ওদিকে যাবে, তাহলে কি লিখবো 2x সমান সমান 12 মাইনাস 3y। আচ্ছা বা এবার x কে একা রাখার জন্য 2টাকে আবার এদিকে পাঠাতে হবে, 2 কি আকারে আছে গুণ, 2x গুণ আকারে আছে, ওদিকে যাবে ভাগ আকারে, তাহলে x সমান সমান 12 মাইনাস 3y বাই 2। আচ্ছা এখানে একটাই যেহেতু সমীকরণ আর 1 নং দেওয়ার প্রয়োজন নেই, এবার হচ্ছে বক্স থেকে ফেলবো সরাসরি, একবারে লিখে দিচ্ছি। x সমান সমান 12 মাইনাস 3y বাই 2 y। আচ্ছা তাহলে সবার প্রথমে y এর মান দেখো 0 নিয়ে কি দেখা যায়, যদি 0 নিয়ে হয় 3y এর মান কত হবে, 3 গুণ y মানে 3 গুণ 0, তাহলে 12 থাকলে উপরে 12 কে 6 দিয়ে ভাগ করলে 2 এই 6। আচ্ছা এরপরে কত নেবো, 2 নেবো। আচ্ছা তাহলে y এর মান যদি 2 নিই 3 দুগুণে 6, 12 থেকে 6 বাদ দিলে 6 বাই 2 মানে 3, তাহলে 3 বাই 2। আচ্ছা তাহলে দেখলাম 0 থেকে 2 এর গ্যাপ হচ্ছে 2 ঘর, তাহলে 2 এর পরে নেবো কত 4, 4 3 4 12, 12 থেকে 12 বাদ দিলে 0, 0 বাই 2 মানে 0, 0 বাই 2 মানে 0 হয়ে গেছে। সে আর বলো না, ও দুঃখের কথা। সে এখন মিস্ত্রি গুলো হচ্ছে সেই ভোটের পরে নেতাদের মতো, ভোটের আগে বাড়ি চলে আসে, এই সব কাজ করে দেবো, বাড়ির থালা বাসন বন্ধ মেজে দেবো, এমন ব্যাপার। আর ভোট হয়ে যাওয়ার পর রাস্তা বন্ধ তুলে নিয়ে চলছে। হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ মিলবে। আচ্ছা 15-এর 1 টাকা হয়ে গেছে, আচ্ছা ওরা ঢুকছে। 15-এর 2 15-এর 2 2x মাইনাস 3y সমান সমান 12। সমীকরণের লেখচিত্রটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্ক। তাহলে প্রথমে কি লিখবো, পায়েল একটু পিছিয়ে বসো না, হ্যাঁ ব্যাকটা একটু পিছু, হ্যাঁ সমীকরণটি লেখচিত্র অঙ্কন করি। আচ্ছা এগুলো ছককেও তৈরি করে এনেছো, ঠিক আছে। ওটা হচ্ছে ছবি আঁকার পরে বুঝতে পারবো। গ্রাফ আঁকুনি, গ্রাফ গ্রাফ কঙ্কনা, গ্রাফে কি উত্তর মিলেছে নাকি বুঝতে পারছো না? ওহো আগেই ছক কেন, 2x মাইনাস 3y সমান সমান 12।
2x সমান সমান 12 প্লাস 3y বা x সমান সমান 12 প্লাস 3y বাই 2। ঠিক আছে, আগের অঙ্কটার মতো প্রায়। 1 2 3। আচ্ছা, তাহলে x সমান সমান 12 প্লাস 3y বাই 2 আর এখানে নিচে y। তাহলে প্রথমে y এর মান আমরা 0 নিয়ে দেখি। y এর মান 0 নিলে 3 আর y গুণ করলে 0, 3 0 0, 12 থেকে 0 বাদ দিলে 12 বাই 2 মানে 6। y এর মান 0 হলে x এর মান 6। আচ্ছা, এরপরে কত নিয়ে যাবে? 2 নেব। 2 নিলে 3 দুগুণে 6। আচ্ছা, যদি 6 হয় 12 আর একদম সেম, কিন্তু এটা প্লাস আছে। 12 আর 6 18, 18 বাই 2 মানে 9। আচ্ছা, 0 থেকে 2 এর গ্যাপ 2 ঘর, তাহলে এবার 4 নেব। 4 3 4 12, 12 যোগ 12 মানে 24। হ্যাঁ, তাহলে 24 কে 2 দিয়ে ভাগ করলে 12। তোমাদের ক্লাস 7 এই জিনিসটা ছিল, মনে আছে? কি কাদা কেঁদেছিলে? সেই এখানে y ছিল, উপরে x সমান সমান এরকম একটা লেখা ছিল। ওরে y এর মান বসিয়ে এখানে ক্যালকুলেশন করতে হবে। বুঝে ওই আবার কেউ করে নাকি ফালতু অঙ্ক? একমাত্র আদিত্য করে এনেছিল, আর কেউ করে আনেনি। ইস, ওই লোক টিকটিকি থেকে অঙ্ক বানিয়ে দিল। তুমি ভাবো একবার, ছাদের দিকে শুয়ে শুয়ে। ওরে শুনেন, আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, আজকের দিনে সুন্দর করে যে সেলফিটা তোলো না, সবই এরই দান, সুতরাং সেলফি উঠতো না। হ্যাঁ, বলো বলো। মানে যত রাজ্যে স্ক্রিন আছে না, যত রাজ্যে স্ক্রিন হয়, স্ক্রিন স্ক্রিন সবকিছুতে এই টেকনোলজি ইউজ হয়, সব এই টেকনোলজি। এর উপরে বেস করে পুরো স্ক্রিন মানে টাচ করছো যত জায়গায়, বা স্ক্রিনে কোন অংশে কোন লাইট চলবে, এই টেকনোলজির উপর নির্ভর করছে। তোমরা পরবর্তীতে ভালো কিছু বানাবো, এগুলো বেসিক জিনিস শিখতে হবে না? আচ্ছা, তিরেরটা ঠিক আছে, 15 আসি। আচ্ছা, এই তোমার এইটা মিলেছে কর বাবু, 15 অঙ্কটা দেখো। 15 বলেছে 3x প্লাস, কোশ্চেনটা পড়বো। হ্যাঁ, 3x প্লাস 4y সমান 12 সমীকরণের লেখচিত্রটি ও অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? আচ্ছা, তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের অঙ্কগুলো আজকে করে দিতে হবে, দেখি। হ্যাঁ, ওটাই করাবো। 3x প্লাস 4y সমান 12 পাইলতে এসো না, সমীকরণটি লেখচিত্র অঙ্কন করি। এমন কথা বলে, বলছে টাকা দিয়ে হাসতে যাচ্ছে। আমার এখানে কি হাসতে এসছো? হ্যাঁ, বাবনদার কাছে তো ভদ্র থাকবে। বলো, y এর মান যদি প্রথমে 0 নেওয়া হয়, তাহলে 4 আর y 4 0 0, 12 থেকে 0 গেলে 12, 12 বাই 3 মানে 4। পরেরটা 3 নেবো, 3। আচ্ছা, তাহলে y এর মান 3 নিলে 3 4 12, 12 থেকে 12 বাদ দিলে 0, 0 বাই 3 মানে 0। তাহলে গ্যাপ 3 ঘরে, তাহলে 3 এর পরে নেবো 6, 4 6 24। তাহলে গড়াই বাবু 12 থেকে 24 বাদ দিলে কত? -12, -12 বাই 3 মানে -4। 3 দিয়ে ভাগ করছি তো, -4। আচ্ছা, আইভি, ও আচ্ছা, আইভিটা তো ইজি অঙ্ক, কিন্তু এমনি হয়ে যাবে। কি ওটা কিছু করতে হবে না বলেই পারোনি? কি
ওদিকে করবো? হ্যাঁ বলো। এই শোনো শোনো জনগণ, এই ছকের নিচের জন্য হাফ খাতা জায়গা থাকে, অনেক কিছু লেখালেখি করতে হবে। 15-3 হবে হবে। আগে বলার কি আছে, আমি তো প্রত্যেকটা সমীকরণ নিচে বলেই রেখেছি। তোমার তো একটা গ্রাফের মধ্যে 3টে গ্রাফ আঁকো, কি করে লিখবা 3টের? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটাই অবশ্য। আচ্ছা এবার হচ্ছে 15 আইভি। আচ্ছা 15 আইভির অঙ্কটা করে দিই, খুব সহজ অঙ্ক। আচ্ছা 15 আইভি দেখো বলেছে 6,-8 বিন্দুটি, 6,-8 বিন্দুটি এক্স অক্ষ থেকে আচ্ছা বিন্দুটির এক্স অক্ষ থেকে দূরত্ব। আচ্ছা একটা ছোট্ট জিনিস খেয়াল রাখবো, ছোট্ট জিনিস খেয়াল রাখতে হবে। দেখো আমি গ্রাফের একটা ছবি আঁকছি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, হলো। দেখো লেখা আছে 6,-8 হয়ে গেল। তাহলে প্রথমত মূল বিন্দু থেকে 6 ঘর কোন দিকে যাব? ডান দিকে। তাহলে এখানে 6 লিখলাম, ঠিক আছে জাস্ট। আচ্ছা এর নিচে আসতে হবে -8 এর জন্য, তাহলে এখানে -8। ক্লিয়ার? আচ্ছা এই 6টা লিখেছি, 6টা কার স্থানাঙ্ক? এক্স এর স্থানাঙ্ক, আর 8টা ওয়াই এর স্থানাঙ্ক। তাহলে 8টা কার স্থানাঙ্ক? ওয়াই এর, 6টা এক্স এর। আচ্ছা এবার এখানে বোঝার বিষয় হলো, কোশ্চেনে বলেছে কি বিন্দুটি এক্স অক্ষ, তাহলে এই বিন্দুটা, এটা বিন্দু, বিন্দুটা এক্স অক্ষ থেকে কত দূরে? তাহলে এক্স অক্ষ এইটা, এই এক্স অক্ষের থেকে নিচে -8 ঘর এসছি না? তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কত? 8 ঘর। মাইনাস বলে কিছু হয় না, দূরত্ব পজিটিভ হয় সবসময়। দূরত্ব তোমার কোনদিন শুনেছো -30 সেমি? হয় না কখনো, তাই না? দূরত্ব কখনো মাইনাস হয় না। তাহলে দেখো এটা এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ থেকে বিন্দুটা কত দূরে? -8 নিচে, তার মানে কি 8 ঘর দূরে। তাহলে এখান থেকে কি লিখবো? বিন্দুটি এক্স অক্ষ থেকে দূরত্ব 8 একক, ঘর না, 8 একক, 8 একক। এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব, শ্রাবণী, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত হবে? আর বলার দরকার নেই। এ দেখো ওয়াই অক্ষ, এইটা, এটা ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষের এইখান থেকে যদি -8 নিচে নেমে আসি, তাহলে এইখান থেকে এত দূর কত ঘর? 8 ঘর না, ভালো করে দেখো, 0 থেকে প্রথমে গিয়েছি কোথায়? 6, তারপরে নিচে -8, তার মানে কি এখান থেকে কত ঘর? 6 ঘর। তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব হবে কত? 6 ঘর, 6 একক। আচ্ছা এখানে তাহলে বোঝার বিষয়টা কি, ছবি ছাড়া কি করে মনে রাখবো? যেটা এক্স এর স্থানাঙ্ক, ভালো করে দেখবে, সেটা যেটা এক্স এর স্থানাঙ্ক সেটা ওয়াই থেকে দূরত্ব। কি বললাম? যেটা এক্স স্থানাঙ্ক সেটা হচ্ছে ওয়াই থেকে দূরত্ব, যেটা ওয়াই এর স্থানাঙ্ক সেটা হচ্ছে এক্স থেকে দূরত্ব। ঠিক আছে? হ্যাঁ না 15 ভি এক্স সমান ওয়াই সমীকরণের লেখচিত্র এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান লিখি। এক্স, ভালো করে শুনবা, কোশ্চেনে বলেছে এক্স সমান ওয়াই সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান লিখি। তাহলে লেখো, এটা সহজ অঙ্ক। এক্স সমান ওয়াই সমীকরণটির লেখচিত্র অঙ্কন করি। আচ্ছা এটার জন্য আবার চাঁদা লাগবে, হ্যাঁ, যেহেতু গ্রাফের পেজে না, গ্রাফের পেজে গ্রাফ আঁকবা, ওই লেখাটা ওরম পেজ দেয়া থাকবে না, তোমাকে সাদা পেজের সঙ্গে এক্সট্রা গ্রাফ পেজ দেবে। আগের বার তো পেজ ছিল না, দোকান থেকে খাতা কিনে এনে দিছিল। এবার পেজ থাকবে, প্রপার পেজ থাকবে, গ্রাফ পেজ। আচ্ছা তোমাদের একবার পরীক্ষা নেবো কোনো গ্রাফ পেজ, হ্যাঁ। কনকাউনার মস্তিষ্কে মেমোরি কার্ড খারাপ থাকে একটু, পরীক্ষার আগের দিনে সব ভুলে যাই ফুস করে। আরে না গো, আরে আগের বার ও দেখাচ্ছে এরকম, দাদা এ দেখো খাতা আমিই করেছি, এ দেখো দাদা আমি 5 পেয়েছি, এ দেখো দাদা আমি পাচ্ছি না। কি হলো?
আগের দিন করে গেল দুটো বাংলা আর ইংরেজি মধ্যে হয়েছিল পরীক্ষা, তারপর অঙ্ক ছিল, দেখি আর পাচ্ছে না। আচ্ছা এই অঙ্কটা একটু বেশি সহজ। কেন বলছি শোনো, দেখো কোশ্চেনে লেখা আছে না এক্স সমান সমান ওয়াই, তার মানে হ্যাঁ একদম ওয়াই এর যা মান নেবো এক্স এর মান দেন, তো ওয়াই এর মান প্রথমে মূল বিন্দু শূন্য নাও, তাহলে শূন্য। 2 নাম্বার এটা বড় বড় নেবো, হ্যাঁ 5 নেবো, তাহলে উপরে যাবে 5, 10 নেবো উপরে যাবে 10। আচ্ছা পারমিতা বলো তো, যদি ওয়াই এর মান 10 হয় তাহলে এক্স এর মান 10 কেন হলো? ওদিকে তাকাও, মানে লেখা আছে কি না, ওই দেখি বলতে পারে কিনা। প্রিয়াঙ্কা বলো দেখি তো, ওয়াই এর মান 10 নিলে এক্স এর মানও 10 কেন? তৃষা বলো। উমা, এই ঘোষবাবু বলো, এক্স এর মান 10 হলে ওয়াই এর মান 10 কেন? হ্যাঁ এক্স সমান সমান ওয়াই, তখন ওয়াই এর মান 10 বসালেই তো এক্স সমান সমান 10, ওয়াই এর মান 10, বুঝতে পেরেছো? নিচে যা হবে ওয়াই এর উপরে তাই হবে। এবার শোনো, তোমাদের এখানকার দুটো অঙ্ক তোমরা এখনই করবা, এখনই দেখবে, এখনই সমাধান হবে। আচ্ছা তোমাদের হচ্ছে ওই একটা বেজি হয়ে যাবে। আচ্ছা তোমাদের আমি বলছি, এই শোনো তোমাদের হচ্ছে 10 অঙ্কটা 10, এ বলো 10 গ্রাফ কে কে এঁকেছো? এগোজন এগোছো, ঠিক আছে, তাহলে আমি একজনের গ্রাফ তুলে নিচ্ছি, কঙ্কনাটাই নি, গ্রাফটা বার করো, 10 গ্রাফ বার করো, যারা আঁকোনি তাদের জন্য আমি কিছু করতে পারলাম না, আমি দুঃখিত। না সরি সরি বলতে পারবো না, আমি দুঃখিত, বাংলায় না করলে কি করব আমি, দেখবো না আমি, এটাও দেখছি না। আচ্ছা কঙ্কন 10 উপরেরটা তো, আচ্ছা আমি জাস্ট একটা ছবি আঁকছি, ভালো করে দেখবা। খাতায় লিখতে হবে, হ্যাঁ আচ্ছা এই যে জনগণ শোনো, আমি একটু বলি, না জনগণের থেকে অধম, তাও এখন ওর থেকে তো কমা কিছু বলা যায় না, ওই জন্য জনগণ বলে সম্বোধিত করলাম। ওটা ওটা নিজেদের মতো কাস্টমাইজেশন করে নাও। আচ্ছা যারা যারা ছবি এঁকেছো তাদের ছবিটা অনেকটা এরকমই হয়েছে কঙ্কনা। বিষয়টা হচ্ছে যে কি গো বলছে ওর উল্টো হয়েছে, বলছে তোমার তো এই দাগই সোজা নেই কেন, আবার কি বেরিয়ে গেছে সাইডে। আচ্ছা আগে যে 3টে করাবো করিনি, তারপর ওগুলো দেখছি। আরে ও দেখার প্রয়োজন পড়বে না, ধরো তো। আরে বাবা আগে 10টা করাই না না। আচ্ছা যাই হোক শোনো, তুমি এঁকেছো ছবি 10টা এঁকেছো। আচ্ছা এবার একটা জিনিস ভালো করে শোনো, কোশ্চেনে চেয়েছে কি এইখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে, এখানে যে ত্রিভুজ তৈরি হয়েছে তার ক্ষেত্রফল চেয়েছে, তাই না? এখন হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র তোমরা পড়েছিলে,
আমি মনে করাচ্ছি। ত্রিভুজের ক্ষেত্রফল ছিল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ছিল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কি ছিল? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা শোনো, তোমাদের এখানে যে ইতিহাস লেখার আছে ওই ইতিহাস লিখে ফেলবা, ওই এক্স অক্ষ ধরে ধরে ওইসব সে তোমরা বুঝে নাও। এই শোনো, ছক কাগজে বলে যে লেখাটা ছিল সেই লেখাটা তোমরা লিখে নাও। এই ছক কাগজে লেখার পরে যা লেখা হচ্ছে আমি লিখছি, ঠিক আছে? ধরে থাকো, শুনে নাও। ছক কাগজ বলে যে লেখাটা হবে সেই লেখার জন্য জায়গা রেখে দাও, তারপরের যে লেখাটা হবে সেটা আমি লেখাচ্ছি। 15 কোনটা আছে? 15 ভি, ভি তো বললাম। এই যে হ্যাঁ ওটা তোমাদের একই তো লেখা। এই শোনো, এখানে লিখবো যে আমরা বই দেখে দেখে লিখবো। হ্যাঁ আচ্ছা লিখি যে সরল রেখাটি লিখবো কি পি কিউ, হ্যাঁ ছক কাগজের পুরোপুরি লেখা হয়ে যাবে। তারপরে লিখবো যে পি কিউ সরল রেখাটি অক্ষ দুটিকে ছেদ করার ফলে, আচ্ছা ছেদ করেছে, ছেদ করার ফলে উৎপন্ন ত্রিভুজের ভূমি। আচ্ছা ত্রিভুজ তো সবাই জানো। আচ্ছা ত্রিভুজের ভূমি মানে কোনটা বলো তো? নিচের দিকের অংশটাকে বলে ভূমি। হয়ে গেছে, বুঝে গেল? আচ্ছা ভূমি। আচ্ছা এই দাঁড়িয়ে আছে এই অংশটাকে লম্ব বা উচ্চতা, একই জিনিস। আর এটাকে অতিভুজ। ভূমি এই বাহুটাকে লম্ব, আর এটাকে বলা হচ্ছে কি অতিভুজ। হয়ে গেছে। আচ্ছা তাহলে এখানে আমরা ভূমির দৈর্ঘ্য লিখবো। হয়েছে? ভূমির দৈর্ঘ্য হচ্ছে, দেখো মূল বিন্দু ছিল 0,0, হয়েছে? মূল বিন্দু থেকে এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত ঘর করা দেখো 6টা, ঠিক আছে? তাহলে ভূমির দৈর্ঘ্য কত হলো? 6 একক। ভূমির দৈর্ঘ্য কত হবে? 6 একক। তাহলে লিখবো ভূমির দৈর্ঘ্য, ভুল হলে মুজবা। হ্যাঁ হ্যাঁ ও পেনের লেখা মুছতে হবে না, তাহলে কেটে নতুন করে করবো, যাক ভুল হবে না। আচ্ছা আরেকটা জিনিস, আরেকটা ছেদ করার ফলে উৎপন্ন ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 6 একক। এবং আচ্ছা আমি সূত্র কি বললাম? পেন লাগবে? সূত্র বললাম যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি পেয়ে গেছি, এবার থাকলো উচ্চতা মানে লম্ব। আচ্ছা লম্ব দেখো তো, মূল বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য কত একক পড়ে? 8। তাহলে কি লিখবো? লম্বের দৈর্ঘ্য, আচ্ছা উচ্চতা, আচ্ছা ত্রিভুজের উচ্চতা এবং উচ্চতা সমান সমান 8 একক। কেউ ভুল করে সেমি লিখবা না, কারণ ছক কাগজের প্রত্যেকটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটা বাহুকে আমরা 1 একক ধরেছি, ওই জন্য একক বলবো। হয়ে গেছে? আচ্ছা এটুকুনি লিখলাম, আর দরকার নেই। এবার লিখবো অতএব ত্রিভুজটির আনন্দের সঙ্গে ক্ষেত্রফল। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি কত? ভূমির দৈর্ঘ্য 6 একক ইন্টু উচ্চতা কত? 8 একক। আচ্ছা ক্ষেত্রফল তাহলে হবে, এককটা হচ্ছে কি বর্গ একক। ক্ষেত্রফলের একক সবসময় বর্গ একক হয়। এবার একটু কাটাকুটি করতে হবে, তুই যদি করতে পারো তাহলে করো, মানে অঙ্কে কাটাকুটি করতে হবে। করো, লিখবো না নাকি? কেন গো, অঙ্ক হয়ে গেছে তো, উত্তর মেলাও। 6 × 8 = 48, 24 উত্তর আছে। ও বসে আছে, যদি ভুল হয়। আচ্ছা এবার দেখো 2 দিয়ে যদি 8 কাটা যায় তাহলে কত হবে? 4। তাহলে দেখো 6 × 6 = 24, 24 × 1 = 24 সমান 24 বর্গ একক। এখন যারা ছবি এঁকে আনোনি তারা কি বুঝতে পারলে যে তোমরাই জানো, চিন্তা নেই, এঁকে নেবা, বাড়ি গিয়ে বুঝে নেবা। পেনের মধ্যে খালি বেরোবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে বিপ্লব এগুলো এঁকে এনেছো?
অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা এঁকে নিও। ও করতে হবে খুব তাড়াতাড়ি, অসম্ভব। বাড়িতে বলবে যে প্রথম পরীক্ষার সিলেবাস শেষ হয়নি, দিয়ে ফোন করবো, আমি কথা বলে নেবো, তুমি চাপ নিচ্ছ কেন? এবার আমি বলবো যে আমার এখানে 25 মার্কের সিলেবাস শেষ হয়েছে, মানে আপনার গুণধর সন্তান 25 নাম্বার পাওয়ার যোগ্য। 25 যদি 5 পাও তাহলে আমি জানি না। ও আচ্ছা, এরকম ব্যাপার আছে, সিলেবাস না হলে ভাল লাগে না। ওহো আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ভালো। 25 পড়া আছে, 10 পাবে। আচ্ছা আচ্ছা, এবার আছে হচ্ছে 11 নম্বর। আচ্ছা গঙ্গনা খাতা দাও, 11 নম্বর করেছো না? ভুল হবে কেন? 11 নম্বর কে করেছে? তোমাদের চেপে দেবো, এমন কথা। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারি। এটা কার খাতা হয়েছে? কঙ্কনার হয়নি কেন বলো তো? তুমি একটা রেখা জোড়োইনি। ধরো এই যে এখানে 3টে রেখা ছিল কঙ্কনা, তুমি এই রেখাটাকে জোড়োনি তো, এই বিন্দুগুলো, এই যে 1 2 3টে বিন্দু জোড়ো, এটা মেটে যাবে। তোমারও একই সমস্যা? ও না না, সমস্যা না, তোমার ঠিকই হয়েছে। এই শোনো, 11 নম্বর কোশ্চেনে জিনিসটা এরকম হবে, দেখো প্রথমে তোমাদের গ্রাফ ছক আঁকি ফেলি। এক্স ওয়াই এক্স না আচ্ছা, তোমাদের যে প্রথম রেখাটা ছিল, প্রথম রেখাটা দেখবা হয়তো এরকম গেছে একটা রেখা। আচ্ছা, একটা রেখা হচ্ছে একটু কর্নার বরাবর গেছে, বলছি সব আছে, তুমি বুঝতে পারছো না। আচ্ছা, একটা রেখা দেখো এইভাবে গেছে, আরেকটা রেখা এইভাবে গেছে। ভালো করে দেখো, দেখো 3টে রেখা আছে, এইটা একটা রেখা, এর নাম হচ্ছে পি কিউ, এটা একটা রেখা, এর নাম হচ্ছে আর এস, এটা পি কিউ আর এস টি, এটা হচ্ছে ইউ। হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে দেখো মনে হচ্ছে না চতুর্ভুজ তৈরি হয়েছে। এখন চতুর্ভুজ তৈরির কথা তো বলে নেই, ঘরে ত্রিভুজ বলেছে। বিষয়টা হচ্ছে দেখো, এই যে দাগটা আছে, মানে এই দাগটা কিন্তু ওয়াই অক্ষের দাগ, ঠিক আছে? নিচের দিকে শুয়ে থাকা এই দাগটা এক্স অক্ষের দাগ। তার মানে ত্রিভুজটা হচ্ছে এই অংশটা হচ্ছে ত্রিভুজ, বুঝতে পারলাম? পেরেছি? এখন তোমরা বলো দাদা এরকম আবার ত্রিভুজ কবে থেকে হইলো? এই ত্রিভুজের, ও তুমি বুঝতে পেরেছো এইবার? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো করে শুনবা। এইবার একটা বিষয় হচ্ছে, এখন বিষয়টা হচ্ছে যে 90 ডিগ্রি কোন জায়গাটায়, আচ্ছা আমি বড় করে আঁকি, ভালো করে দেখো, 90 ডিগ্রি এই অংশটাই তৈরি হয়েছে, 90 ডিগ্রি এই অংশটাই তৈরি হয়েছে, হয়ে গেল। আচ্ছা, এবার আমি যদি একটা সোজা ত্রিভুজ আঁকি এরকম, এখানে 90 ডিগ্রি তৈরি হয়, তাহলে এই অংশটা কি? এটা কি ভূমি, আর এটা দাঁড়িয়ে থাকাটা কি? লম্ব বা উচ্চতা, হয়ে গেল। বিষয়টা হচ্ছে যে 90 ডিগ্রি যে কোণটা তৈরি হয়, সেটা দেখো এই বাহুটা আর এই বাহুটা মিলে তৈরি হয় না? তার মানে 90 ডিগ্রির একটা বাহু ভূমি হবে, একটা বাহু লম্ব হবে। মানে তুমি এখানে 90 ডিগ্রি বুঝতে পারলে, তুমি এবার বুঝতেই পারছো যে এইটা লম্ব না এটা লম্ব, ওটা কোনো বড় বিষয় না। বিষয়টা হচ্ছে কি, যে যে দুটো বাহু জুড়ে 90 ডিগ্রি তৈরি হয়েছে, তার একটা বাহু ভূমি হবে আর একটা বাহু লম্ব হবে। হ্যাঁ, বুঝতে পারলাম। যে কোনোই তো, তুমি এটাকে ভূমি ধরতে পারো, এর ত্রিভুজ ছুঁই দেবো, এরকম করে দেবো,
প্রবলেমের কোনো জায়গা নেই, ঠিক আছে? কি গো, খাতা না উল্টে মস্তিষ্কের ভেতরে ভাবনা উল্টে নিল তো হয়। মস্তিষ্ক উল্টাতে বলিনি। উল্টোই আজ তুমি সোজা করে না আমাকে, তুমি আসলে আমাকে উল্টোই দেখছো, চোখের ভেতরে প্রতিবিম্ব উল্টোই তৈরি হয়, মস্তিষ্ক সোজা করে দেয়। আচ্ছা, বিষয়টা হলো যে এখানে শোনো শোনো শোনো, তাহলে প্রথমে যে ত্রিভুজটা তৈরি হয়েছে তার নাম দিতে হবে। হয়েছে? খাতা দাও। এই শোনো, ভালো করে দেখো, যে ত্রিভুজটা তৈরি হয়েছে তার নাম দিতে হবে। এবার নামের জন্য তিনটে কথা প্রযোজ্য। প্রথম কথা হচ্ছে যে দেখো, এই যে বিন্দুটা মূল বিন্দু থেকে এইদিকে গেছে, এই বিন্দুটা কি আমার স্থানাঙ্কে আছে না নেই? স্থানাঙ্কের মধ্যে আছে। মানে এই যে লম্বা রেখাটা এঁকেছি, এই লম্বা রেখার কোনো স্থানাঙ্কের মধ্যে কি এই বিন্দুটা পড়ে না পড়ে না? পড়ে। তাহলে এর স্থানাঙ্ক কত? কত কমা জিরো দেখো তো আছে? বলছে কোনটার? এমা বার করো, বলো কত এটা? এই বিন্দুটার স্থানাঙ্ক কত আছে? 4,0। ধরো ধরো ধরো, তাহলে 4,0 ফার্স্ট হয়ে গেল। আচ্ছা আচ্ছা, দাঁড়ো দাঁড়ো, এই যে বিন্দুটা আছে যেটা ওয়াই অক্ষতে বসেছে, এই বিন্দুটার স্থানাঙ্ক কত? তুমি আঁকোনি? 0,3। তাহলে ওয়াই অক্ষতে ভালো করে দেখে বলো, 0,3 তো, তাহলে এইটা হচ্ছে 0,3 হয়ে গেল। আচ্ছা, এইবার হচ্ছে এই যে বিন্দুটা, এই বিন্দুটা কি আদেও আমাদের রেখার স্থানাঙ্ক বিন্দু ছিল না ছিল না? ছিল না। তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক লিখবো না, এই বিন্দুটার এমনি নামকরণ করব। নামকরণ কি হবে? জেড। আচ্ছা, এবার জেড এর স্থানাঙ্কটা তোমাকে লিখতে হবে। যদি ভেতরে জায়গা না থাকে লিখবা না, শুধু জেড লিখে রাখো তাতেও চলবে। পরবর্তীতে আমরা স্থানাঙ্কগুলো ম্যাচ করিয়ে নেব। হবে। ঘোষবাবু, লেখালেখি গুলো করে নাও। হয়ে গেছে লেখালেখি? আচ্ছা, এরপরে ওই ছক কাগজে বলে ইতিহাসটা লিখে নেবা। ছক কাগজে ডিটেলসটা লিখে নেবা। আচ্ছা, এক্সট্রা পেজ নিয়ে আঠা দিয়ে আটকে নেবে, অসুবিধা নেই, স্টেবল করে নেব। আমরা লিখবো এরকম। হ্যাঁ, এখানে তো এগুলো লিখতে হবে না। আচ্ছা, একটা কথা শোনো তো, এই প্রথম বিন্দুটার নাম কি দিয়েছো? এ দিয়েছো। আচ্ছা, এই বিন্দুটার নাম কি দিয়েছো? ডি দিয়েছো। ঠিক আছে। আচ্ছা, আমি ওই স্থানাঙ্কগুলো লিখে রাখি, নাহলে আমি বুঝতে পারবো না। তোমাদের লেখার প্রয়োজন নেই, নিজেদের মধ্যে কিন্তু এত কথা বলো না। এই কোশ্চেন গুলো আসবে পরীক্ষায়, তখন দেখবো হাসবা পরীক্ষায়। আচ্ছা, কাঁদবে না, ওরা কাঁদবে না। আচ্ছা, এবার শোনো, এখন ছক কাগজে বলে তিনটে যে সরলরেখা তৈরি হলো তার যে লেখা হবে সেটা তোমরা করতে পারবা এক একক ধরে, সেম একদম লেখা। এরপরে আমরা লিখবো যে, এরপরেরটা আমি বলছি, এরপর আমরা লিখবো যে, হ্যাঁ, লিখবো যে পি কিউ। আচ্ছা, আমি তিনটে সরলরেখার নাম পি কিউ, আর এস আর টিইউ নিয়েছি, ঠিক আছে? পি কিউ কমা আর এস টিইউ, আমি টিইউ নিয়েছি তিনটে। হয়েছে? সরল রেখা তিনটি দ্বারা, সরল রেখা তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজ। এই যে এই জায়গাটায় তোমাকে ত্রিভুজের নাম লিখতে হবে। এই যে ঘোষবাবু, কথা নাও তো। আচ্ছা, ত্রিভুজের নাম কি করেছে একটু দেখি। দেখো, এই বিন্দুটা স্থানাঙ্ক বিন্দুর মধ্যে পড়ে গেছে, তাহলে প্রথমত লিখবো এ। এই বিন্দুটা স্থানাঙ্ক বিন্দুর মধ্যে আছে, তাহলে নাম লিখবো ডি। কিন্তু জেড বিন্দুটা স্থানাঙ্কের মধ্যে ছিল না, তাহলে আলাদা করে নিয়েছি, তাহলে এবার লিখবো জেড। আচ্ছা, তোমরা যদি সবগুলো ক্যাপিটালে নাও তো সবগুলো ক্যাপিটালে নিও, এ ডি জেড। গার্লস স্কুলে ক্যাপিটালে নিতে বলেছে না? ক্যাপিটালে নাও। হয়ে গেছে। উৎপন্ন ত্রিভুজ এ ডি জেড এর এর জেড বিন্দুতে সমকোণ উৎপন্ন হয়েছে এবং
ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য। আচ্ছা, আজকে মেয়েরা কেউ স্কুলে যাবে না? পরে গেলেও চলবে। আচ্ছা, এই ভালো করে শোনো, ত্রিভুজের ভূমি। পায়েল বলো তো, আমাদের যে এ ডি জেড ত্রিভুজ তৈরি হয়েছে, সেটা এই 1 নাম্বার ত্রিভুজ না 2 নাম্বার ত্রিভুজ? মানে এই সাইডের ত্রিভুজটা না ওই সাইডের ত্রিভুজটা? আমাদের এ ডি জেড যে ত্রিভুজটা আছে, সেটাই 1 নাম্বার ত্রিভুজাকার ক্ষেত্র নাকি 2 নাম্বার ত্রিভুজাকার ক্ষেত্র? আগে সেটা তো চিনতে হবে। 2 নাম্বারটা, একদম ঠিক বলেছো, কারণ এই রেখাটা এই রেখাতে এক্স আর ওয়াই অক্ষ। আচ্ছা, ফার্স্ট সেকেন্ড, সমকোণ কোন বিন্দুতে তৈরি হয়েছে? এ ডি জেড 3টে বিন্দু আছে, কোন বিন্দু তৈরি হয়েছে? ও তোমাদের স্ক্রিন টাচ করে বলবে। হ্যাঁ হ্যাঁ, জেড বিন্দুতে, এই যে এইটা সমকোণ। আচ্ছা, এরপরে আচ্ছা 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 আচ্ছা, এরপরে বলো, এর ভূমির নাম কি? ত্রিভুজের আচ্ছা, ত্রিভুজটাকে একটু মোটা করে লিখে দিচ্ছি, এঁকে দিচ্ছি, তোমাদের ঘষা মাজা করার দরকার নেই। তাহলে না না না, তুমি বলো ত্রিভুজের ভূমির নাম কি? ভূমি বলো। ওর সঙ্গে কথা হচ্ছে তো, ডিএ হচ্ছে ভূমি। তাহলে ঘন্টা বুঝলে এতক্ষণ ধরে। আচ্ছা, আরেকবার ধরো, এটা একটা সমকোণ ত্রিভুজ, ভালো করে শোনো, যে দিক থেকে দেখবা সেদিক থেকে হবে না। আমি বলেছিলাম যে আচ্ছা, এখানে লিখি, ধরো এখানে 90 ডিগ্রি তৈরি হয়েছে, তাই 90 ডিগ্রি তৈরি হওয়ার পর 90 ডিগ্রি কোন দুটো বাহু নিয়ে হয়েছে? আচ্ছা, এর নাম আমি এবিসি লিখলাম। তাহলে বল, বিসি ভূমি, এবি লম্ব, তো ঠিক আছে, তার মানে হচ্ছে এবি বাহু আর বিসি বাহু এর মাঝখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। সবসময় মনে রাখবে যে হয় বিসি কে ভূমি ধরবো আর এটাকে লম্ব ধরবো, অথবা উল্টোও ধরতে পারি, এবি কে লম্ব ধরবো, বিসি কে ভূমি ধরবো। ক্লিয়ার? তুমি বলেছো এডি কর্ণ, এইটা এডি হচ্ছে অতিভুজ। ত্রিভুজটা এখানে উল্টে আছে, ভালো করে বুঝবা। দেখো, ত্রিভুজের 90 ডিগ্রি এইখানে তৈরি হচ্ছে, জেড বিন্দুতে, এইখানে ডিজেড আর এজেড। ডিজেড হচ্ছে ভূমি অথবা এজেড হচ্ছে ভূমি, যে কোনো একটাকে ধরে নাও। আচ্ছা, তাহলে তুমি অর্ধেক বুঝেছো। বললাম যে যেখানে 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি যে দুটো বাহুর মাঝখানে থাকে, তার একটা লম্ব একটা ভূমি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ছেলেদের মধ্যে ঘোষ করে আনছো না? তাহলে ঘোষ বাবু, ও আচ্ছা, তাহলে ঘোষ বাবু বলো ডিজেড, ঘোষ ডিজেড, ডি থেকে জেড এর মধ্যে কখানা ঘর আছে ভালো করে গুনে বলো। কটা বাহুর দৈর্ঘ্য পাচ্ছি ছোট ছোট? বাকিটা গুনো তো। ও দেখো 6টা পেয়েছে। আমার দাও। আচ্ছা, ডি থেকে জেড বলেছি, ওটা তুমি জেড বিন্দু নিচেই ভুল। এই কর বাবু, তোমার ছবি হয়নি, তোমার ছবি মেলেনি। তোমার হচ্ছে প্রবলেম কিছু, তোমার বিন্দুগুলো বসানোতে ভুল হয়েছে কিছু একটা, বুঝতে পেরেছো? এই রেখাটা ভালো করে দেখবা, এই কর্ণের মাঝখান দিয়ে যাবে, বুঝতে পেরেছো? তোমার এই 3 নম্বর রেখাটা হয়নি। আচ্ছা, এই শোনো শোনো, এই যে ঘোষ বাবু শোনো, ব্যাপারটা হচ্ছে জেড, দেখো জেড বিন্দুর পাশে হচ্ছে আরেকটা বিন্দু আছে, আমি জানি হচ্ছে জেড বিন্দুটা হচ্ছে যে বিন্দুতে এই পিকিউ রেখা আর টিসি রেখা ছেদ করেছে, সরি টিইউ রেখা ছেদ করেছে, ঠিক আছে, সেটা হচ্ছে ছেদ বিন্দুটার নাম হচ্ছে জেড বিন্দু। যেহেতু স্থানাঙ্ক বিন্দু ছিল না কোনো আমাদের, ওই জন্য জেড কে আমরা আলাদা করে নিয়েছি, হয়েছে। দেখো, ডি থেকে জেড কত ঘর হচ্ছে? 4 ঘর। তোমার খাতাতেও 4 ঘরই আছে, কিন্তু জেডটা আলাদা জায়গায় নিয়েছো তুমি। তাই কি লিখবো? ভূমির দৈর্ঘ্য ডিজেড সমান সমান 4 একক। আচ্ছা, সঞ্চারী বলবো, এবং ভূমি কিছু একটা বললো মনে হলো। ও আচ্ছা, ও তো পারবে না, তাও যদি পারে। লম্ব, আচ্ছা বলো তো লম্ব কোনটাকে?
ডিজেড ভূমি হলে লম্ব কত? জেড বা এজেড, তাহলে এজেড হচ্ছে লম্ব, তাহলে এজেড সমান সমান কত একক হবে? এজেড সমান কত একক হবে দেখো, দেখে বলো। এজেড কত? 4,3। বললাম যে এজেড এ থেকে জেড এর দূরত্ব কত? 3। এই তুমি তো করতে পারোনি, বাকিদের 3 হয়েছে তো? এই রিয়া দেখো 3 হয়েছে কিনা, তোমার 3 হয়েছে কিনা দেখো। প্রিয়াঙ্কা করেছো? 3 হয়েছে? 3 হয়েছে? বুঝতে পারছো না? খাওয়া দাও। বাবা পেন্সিল দাও। আচ্ছা পেন দাও, পেন্সিল দিই বাকি হবে। বিষয়টা হচ্ছে যে একটা বিন্দু, দুটো বিন্দু, তিনটে বিন্দু হয়েছে, এই তিনটে রেখা দেখো, এই রেখাটা এটা হয়েছে, উপরের রেখা এটা, এই সাইডের রেখা এটা, তাহলে মাঝখানে ত্রিভুজ কোনটা, এইটা না এইটা? এটা হবে, হয়ে গেল। এবার দেখো তাহলে এইখানে 90 ডিগ্রি তৈরি হয়েছে, তাহলে এইখান থেকে এইটুকুনি হচ্ছে ভূমি, এইখান থেকে এইটুকুনি হচ্ছে লম্ব, তাহলে ভূমি এখান থেকে এইটুকুনি কত ঘর আছে দেখো, 1 2 3 4। বুঝতে পেরেছো? আর এটা হচ্ছে একটা, আচ্ছা এইখান থেকে এটা কটা ঘর কোনো একটু, 3টে ঘর, তাহলে এটা হচ্ছে কি লম্ব। আচ্ছা তাহলে এক্ষেত্রে লম্ব কত হবে? এই লম্ব কত? 3। তুমি একটু বিন্দুগুলোর নামগুলো বসিয়ে নাও, এ ডি জেড। হয়ে গেল। আচ্ছা খাতার উপর তো লিখে রাখতে যে এই খাতে এখান থেকে এইটুকুনি আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, বাবা শ্রাবণী বলো তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। মেয়েদের মধ্যে কে পারবা বলো? হ্যাঁ লম্ব গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। কি হয়েছে? হ্যাঁ কাটাকুটি করবো তো, ও এখনো তো লিখিনি, লিখবো আগে। 1/2 ভূমি কত? এই তো ভূমির দৈর্ঘ্য ডিজেড 4 ইন্টু লম্বের দৈর্ঘ্য 3, 2 দিয়ে 4 কে কেটে দাও 2, তাহলে হলো 6 বর্গ। একটু উত্তরটা মিলিয়ে নাও, তুমি উত্তর মেলাও না, মিলাও ভুল হবে, তাহলে ঠিক আছে। ও বাহ কত সুন্দর হয়ে গেল। আর একটা অঙ্ক আছে। ও উত্তর আবার কি আছে? এটাই তো উত্তর। কোনটা গো? তুমি না না শেষ হলো না, তার থেকে বড় কথা যে এখনো লোকজন বাহানা দিচ্ছে যে আমার এই কারণে ছবি আঁকা হয়নি, তা তাদের জন্য আমি কি করতে পারি? তাদের জন্য পরীক্ষায় ফেল করলে আমি হাসবো। আচ্ছা এমনি বলছি, দুঃখ পেও না, আঁকবা বাড়ি গিয়ে। ও আচ্ছা তাহলে মেয়েরা কোথায় যাবে? আচ্ছা এই শোনো,
কেমন টপিক? হ্যাঁ, ও ও আচ্ছা, ও এমন লেখা আছে। আচ্ছা, বাহ, তোমার কুষ্টি খারাপ, কুষ্টির দিকে চলে ফেলে দিয়ে আসো। আমি কুষ্টি টুষ্টি কোনদিন দেখি না, ওসব বিশ্বাসও করি না, দেখিও না। কি বলতো, হাত মাত দেখলো বলে যে তুই 4 দিন পরে মরে যাবা, তখন যদি কি করে মরবো সেটা ভাববো। কে দেখতে পারে না? এই শুনে নাও, 15 যে অঙ্কগুলো আজকে ছক এঁকে দিলাম, ঠিক আছে, আগামী দিন হচ্ছে 15 ওই লেখচিত্রের উত্তরগুলো করিয়ে দেবো। তোমরা বাইরে থেকে গ্রাফ গুলো এঁকে আনবা। হ্যাঁ, এইবার বাড়ির কাজটা লেখো। ও না না না, বাড়ির কাছে পরে, একটু পরে, একটু পরে। এই চুপ থাকো। অঙ্কের বাড়ি কাজ দেখো। ওখানে লিখে দিই, ছেলেবেলে পড়াশোনা করে না। হ্যাঁ, এটা বলতে পারো। আচ্ছা, কোষে থেকে 3.2 এর 15। এক ঘন্টা পর। আগামী ক্লাসে অঙ্কের পরীক্ষা হবে। এক পিস অঙ্ক আমি করতে দেবো। এই তো লিখে দিয়েছি তো। কোষে দেখি 3.2, দেখো 15 গুলো তো কমপ্লিট হয়নি সম্পূর্ণ। শুনে না একদম। হ্যাঁ, আমি দেবো গ্রাফ পেজ। আচ্ছা, শুনে নাও। হ্যাঁ, বড় তাই দেবো, তোমার থেকে বড় সাইজের দেবো, শুয়ে বলবো ওর উপরে যে তোমার ছবি এঁকে নেবা। আচ্ছা, এই শোনো, কোষে দেখি 3.2, দেখো 15 গুলো আমাদের হয়নি, তাহলে 15 গুলো বাদ, ঠিক আছে, তাহলে থাকছে 1 থেকে 14 পর্যন্ত। এবার 1 থেকে 14 পর্যন্ত সব করার প্রয়োজন নেই, যেগুলো সাজেশন হিসেবে দাগিয়ে দিয়েছি সেইগুলোই ভালো করে খাতায় লিখবা কমপ্লিট ভাবে। এমন না যে ওই একটুখানি ক্যালকুলেশন করে দিলে হয়ে গেল, ওরম না,
কমপ্লিট খাতায় লিখবা, গ্রাফ খাতায় বা গ্রাফ পেজে যা খুশি ভালো লাগে সেখানে সাইডে সুন্দর করে ছবি আঁকবা, পুরো কমপ্লিট করে নিয়ে আসবা। আগে বাড়ির কাজ দেখবো, তারপরে পরীক্ষা শুরু হবে। কি 15 গুলো বাদ, শুধুমাত্র সাজেশন গুলো। আর যে পরের দিন শূন্য পাবে, কয়দিন কি বারে পড়াবো? বিকেলে না তো পড়া, সকালে তো। পরের দিন কি বার? ও দুপুরে, হেভি টাইম। কে? হ্যাঁ শুনে নাও, পরের দিন বাড়ির কাজ করে তারপরে পরীক্ষা করতে আসতে হবে। ঘুরতে মুড়তে কিন্তু যাওয়া যাবে না, যেখানে খুঁজে যাওয়া যাও, আমি যাই না, বাড়ির কাজ করে আসতে হবে। আর বাড়ির কাজ করে সঙ্গে এখানে পারতেও হবে, এমন যেন না হয় সাজেশনে দাদা অর্ধেক কাজ হয়েছে অর্ধেক হয়নি, এরকম যেন না শুনতে পাই। সব করে আনতে হবে, ঠিক আছে? এবার বিজ্ঞানে আসো। আচ্ছা বিজ্ঞানের খাতা দাও। বিজ্ঞানের খাতা আনো নি? কোন আনছো? আচ্ছা রিয়া দাও, রিয়া বার করে ফেলেছে। পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এটা 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 তাহলে জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান দুটোই কেনা হয়ে গেছে তো। কদিন পড়তে আসবে তো, কাজ করবা তো? পরের দিন কিন্তু আমি কাজ দেখবো আগে। আচ্ছা পরের দিনের জন্য দুটো অপশন থাকবে, যারা কাজ করে আনবে না তাদের প্রথমত 40 বার উদ্বোস করানো হবে ফার্স্টে। তুমি ওই আশায় বসে থাকো। আচ্ছা তারপর তাকেও পরীক্ষা নেওয়া হবে, সে যদি পরীক্ষায় ফেল করে আবার রাস্তায় 40 বার, ঠিক আছে? যারা পারবে মানে 5-এ 5 পাবে তাদেরকে ছোট চকলেট খাওয়ানো হবে। ছোট চকলেট না, চকলেট। না পারলে রাস্তা, না পারলে কোনো চান নেই। তাদের দুবার 40-40 80। ফাইভের বাচ্চারা চকলেট কেন? কোটনি চলে যাচ্ছিল না না, এবার ভালো তাই পেয়েছি একটা। চারা না, আরে 1 টাকায় 5টা দিয়ে দেয় 1 প্যাকেট কিনলে। ওইটা হেভি লজেন্স, খাবা খেলেই মোটা হয়ে যাবা। আচ্ছা আজকে পড়বো যে ফ্যাট। তাহলে বলো কর বাবু, ফ্যাট খেয়েছো কোনোদিন? খাওনি? ফ্যাট কে কে খেয়েছে? খেয়েছো কোথায় গো? ডিমের কুসুম। আর চর্বি, চর্বি তেল, যত রাজ্যে তেল দেখতে পাও খাওয়ার তেল সব কিন্তু ফ্যাট। পেজ নাম্বার 29। আচ্ছা ফ্যাট জীবদেহে কার্বোহাইড্রেট আর প্রোটিনের মতোই স্নেহ পদার্থ বা ফ্যাটও গুরুত্বপূর্ণ। কেমন বলতো? মনে করো আমাদের যে কবজিগুলো আছে, তাহলে কবজিগুলো ক্যাচকুচ করে কি আওয়াজ হয়? আচ্ছা আচ্ছা বুড়ো হয়। ব্যাপার হচ্ছে বয়স্কদের শরীরে এই কবজিতে থাকা যে ফ্যাটের পরিমাণ কমে যায়, ফলে ঘষা খায়, ওই জন্য ব্যথাও করে, আওয়াজ হয়। কিন্তু তোমাদের করে তো? হ্যাঁ দেখেই তো বোঝা যাচ্ছে বুড়ি। তাহলে আচ্ছা 2 নাম্বার শুনে নাও, পেজ নাম্বার 29 হয়ে গেছে। আচ্ছা দেখো যে ফ্যাট, ফ্যাট জলের মধ্যে দ্রবীভূত হয় কি হয় না? হয় না। ফ্যাট হচ্ছে তেল জাতীয় পদার্থ, যেমন ইথার, বেনজিন। আচ্ছা ইথার বেনজিন খাসির চর্বির কথাই বলছি। এরা দ্রাব্য হচ্ছে ইথার বেনজিন। আচ্ছা বেনজিন মানে তারপিন তেল দেখেছো না, জানলার রং করার সময় লাগে, ওইগুলো ওর মধ্যে দ্রবীভূত হয়। ওগুলো খেলে না, ওটা খেলে পুড়াতে সুবিধা হয়, ভালো পুড়বে, আগুন ধরবে ভালো। আচ্ছা রাসায়নিক গঠন। আচ্ছা এখানে কোশ্চেনে আসি, নিউক্লিক। আচ্ছা ফ্যাটের 3টি ভূমিকা কি হয়েছে দাও, না থাক তুমি খোঁজো খোঁজো খোঁজো। বাবা জীবদেহে ফ্যাটের 3টি ভূমিকা, এই শুনে নাও।
জীব দেহে ফ্যাটের 3টি ভূমিকা। রাসায়নিক গঠন পড়তে হবে না, অত বড় রাসায়নিক গঠন পড়ে কি করবা? আচ্ছা, জীব দেহে লিপিড বা ফ্যাটের ভূমিকা একই জিনিস, লিপিড আর ফ্যাট একই জিনিস। আচ্ছা, দেখবা যে অনেক সময় আমরা যখন দীর্ঘ সময় না খেয়ে থাকি, মনে করো সকালবেলা না খেয়ে বেরোলে, সারাদিন খেলে না, আবার বিকেল বেলাও পড়া আছে, রাত্রিবেলাও পড়া আছে, রাতে না, আমরা যেন 6টায় বেরিয়ে রাতে 11টায় বাড়ি ঢুকতাম, সেরকম আর কি। মানে কৃষ্ণনগরে স্কুল ছিল, শান্তিপুরে পড়া থাকতো তাও 2 জায়গায়, তো ওই করতে 11টা বেজে যেত বাস টাস না এলে। আমরা খেতাম না, টাকা পয়সা তো ছিল না, 5 টাকার 1 প্যাকেট বিস্কুট খেয়ে কাটিয়ে দিতাম। আচ্ছা, হ্যাঁ, তা বিষয়টা হচ্ছে সেই সময় যে সারাদিন যে দীর্ঘ সময় খাচ্ছি না, তো এই সময় আমাদের শরীরে শক্তির যোগান কে দিচ্ছে? দুটো জিনিস, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে ফ্যাট, দুটো। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে খাদ্য ভান্ডার। প্রাণীদেহে চর্বি বা মেদ রূপে সঞ্চিত থেকে খাদ্য ভান্ডার গড়ে তোলে কে? ফ্যাট। আচ্ছা, শক্তির উৎস, প্রাণীদের তাপ শক্তি উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে ফ্যাট। 1 গ্রাম ফ্যাট থেকে প্রায় 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম, ওই কিলো ক্যালোরি। আচ্ছা, এখানে বলেছে তো 1 গ্রাম ফ্যাট থেকে, ওই জন্য পার গ্রাম দেয়নি। পরেরটা তাপ নিয়ন্ত্রক। আচ্ছা, ব্লাবারের নাম শুনছো? ব্লাবার শুনেছো তো, পড়েওছো, নাম্বারও পেয়েছো, ভুলে গেছো। ব্লাবার কোথায় থাকে? না, ব্লাবার, আচ্ছা শোনো, ব্লাবার থাকে হচ্ছে উত্তর মেরুতে থাকা মেরু ভাল্লুক আর নীলতিমি চামড়ার নিচে পুরু চর্বির স্তর থাকে, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে ওটা কি হয়, শরীরের ভেতরে তাপমাত্রাকে ওটা বাইরে যেতে বাধা দেয় একদম। তাহলে এটা হচ্ছে তাপ নিয়ন্ত্রক রূপে কাজ করে। ঠিক আছে, পরেরটা, দ্রাবক হিসেবে কিছু কিছু ভিটামিন আছে যারা জলে দ্রবীভূত হয় না, তারা তেলে দ্রবীভূত হয়। আচ্ছা, তোমার একটু মুখস্থ রাখলে বেটার হয় যে বি আর সি, এই দুটো ভিটামিন জলে দ্রাব্য হয়, আর বাকিগুলো সবগুলো ফ্যাটে দ্রবীভূত হয়। আচ্ছা, ভূমিকা 4টে পড়বো। আচ্ছা, তোমাদের বোধহয় 3টে লেখানো আছে না, 4টে করে পড়বো, পরীক্ষায় 3 মার্কে চলে এলে তখন কি করবো? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে হরমোন উৎপাদন, বিশেষ করে প্রাণীদেহে কোলেস্টেরল মানে কি বলতো, এই যে গরমকাল বললো, দেখবা স্কুল থেকে বাড়ি গিয়ে নাকের উপরে বা ঘুম থেকে উঠে পরে নাকের উপরে তেল 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 লাগে, ওটা হচ্ছে কোলেস্টেরল। অনেকের থাকে না, সেটা আলাদা বিষয়। যাই হোক, কোলেস্টেরল এক ধরনের ফ্যাট, এটার জন্য শরীরে ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন ইত্যাদি হরমোন খরিত হয় এবং ভিটামিন ডি উৎপন্ন হয়। মানে নাকের উপরেই যে বেরোবে এমন না, আমাদের শরীরে ঘাম বেরোনোর পরে শরীর চ্যাট চ্যাট করে না, এর কারণ হচ্ছে ঘামের সঙ্গে অল্প পরিমাণে কোলেস্টেরল বেরোয়, এই কারণে। কি গো, যার তাও আমার মতো হাল হয়, বুড়ি কুমার। চলে আসি, নিউক্লিক অ্যাসিড কোথায় থাকে? আচ্ছা, নিউক্লিক অ্যাসিডের উদাহরণ, হ্যাঁ ঠিক বলেছো, নিউক্লিয়াসে থাকে। নিউক্লিক অ্যাসিডের ভূমিকা, নিউক্লিক অ্যাসিড কত ধরনের হয়? 2 ধরনের, একটা ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। ঠিক আছে, আচ্ছা এদের কাজ কি? নিউক্লিক অ্যাসিডের কাজ কি? বংশগত পরম্পরা বয়ে নিচ্ছে তো মানুষের কাজ, মানে জীবের কাজ। হ্যাঁ, এই তো প্রতিটি সজীব কোষে, এই দেখো কাকে বলে লেখা আছে তো পরিষ্কার, এই যে প্রতিটি সজীব কোষের নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াসে অম্লধর্মী যে পদার্থ জীবের নানান চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় এবং অপত্যজনিত এই সকল বৈশিষ্ট্যের উত্তরাধিকার ঘটায়, তাদের নিউক্লিক অ্যাসিড বলে। ঠিক আছে, আচ্ছা নিউক্লিক অ্যাসিড ক ধরনের হয়? 2 ধরনের হয়। আচ্ছা, এবার দেখো নিউক্লিক অ্যাসিডের অনেক একক থাকে, যেমন পিউরিন, পিরিমিডিন, তাই না, এদেরকে কি বলা হচ্ছে? নিউক্লিওটাইড। আচ্ছা, নিউক্লিক অ্যাসিডের এককগুলো কি কি? সর্বপ্রথম হচ্ছে নাইট্রোজেন বেস, তাই না, তারপরে ক্ষার, ফসফরিক অ্যাসিড, এগুলো কি আগের দিন পড়েছিলাম, যে ছিল কোথায়? আচ্ছা, পরে পেজ উল্টাও 30 পেজে আছে, দেখো লেখা আছে নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইড নামক একক বস্তুর সমন্বয়ে বৃহৎ যৌগ। এই যৌগ গঠনের মূল মৌলগুলি হচ্ছে NHOCP, N মানে নাইট্রোজেন, H মানে O মানে সি, পি পটাশিয়াম, আচ্ছা না পি মানে হচ্ছে ফসফরাস, পটাশিয়াম কে ক্যালিয়াম। আচ্ছা, বলছে কি
নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড কাকে বলে প্রশ্ন দিচ্ছি না? নিউক্লিক, আচ্ছা ও বলে, আর নিউক্লিক অ্যাসিডের একক হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড হচ্ছে নিউক্লিক অ্যাসিডের একক। তোমার গালে কালি লাগলো কি করে? এই যে রাসায়নিক গঠনের মধ্যে আছে। ধরো ধরো ধরো, মানুষ নাকি? আচ্ছা, এর পরের কোশ্চেন দেখো, লেখা আছে যে আরএনএ, ডিএনএ, এটিপি, এডিপি, এএমপি এদের পূর্ণ অর্থ। আচ্ছা বলো বাংলায়, ঘোষবাবু বলো আরএনএ এর পুরো অর্থ কি? সবাই চিল্লালে শুনতে পাইনি। আচ্ছা পেছনে শ্রাবণী, ডিএনএ এর পুরো অর্থ কি? এই আস্তে আস্তে, এনএ নিউক্লিক অ্যাসিড। আচ্ছা এরপরে এটিপি আর এডিপি আর এএমপি আমি বলে দিচ্ছি। এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, আর এডিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেট, আর এম মানে মনোফসফেট। ঠিক আছে, আচ্ছা এইগুলো আছে এইখানে। আচ্ছা এই শোনো শোনো শোনো, এই নিউক্লিক অ্যাসিডের ভূমিকা দিইনি কেন? ও দিয়েছি দিয়েছি দিয়েছি, জীবদেহে নিউক্লিক ভূমিকা। আচ্ছা জীবদেহে নিউক্লিক অ্যাসিডের ভূমিকা। আচ্ছা নিউক্লিক অ্যাসিডের প্রধান ভূমিকা একটু কর বলছিল, কি যেন কর এখানে, কি এটা বলছিলে? না না, হ্যাঁ ওটাই আর কি, ওটা না, বৈশিষ্ট্যের ধারক ও বাহক, ধরে নিয়ে বয়ে নিয়ে যায়, ধারক আর বাহক হলো পরেরটা। আচ্ছা এটা হচ্ছে কি, আচ্ছা ডিএনএ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোষের সমস্ত জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, মানে বিভিন্ন, আচ্ছা যাই হোক, তাহলে ব্যাপারটা হচ্ছে কোষের মধ্যে যে কি কি ঘটবে সেটাও নিয়ন্ত্রণ করে কে? ডিএনএ। আচ্ছা পরেরটা হচ্ছে আরএনএ কোষের প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে, আরএনএ রাইবোসোম গঠনে অংশগ্রহণ করে। আচ্ছা ডিএনএ, তোমাদের একটা কথা বলি, বইয়ের সিলেবাসে নেই, ডিএনএ প্রথমে আরএনএ স্ট্রাকচারই তৈরি হয়, ডিএনএ প্রথমে আরএনএ স্ট্রাকচারই তৈরি হয়, পরবর্তীতে একটা অঙ্গাণু আছে যেটা দুটো আরএনএ কে জোড়া লাগিয়ে চেন আটকায় না, দেখেছো চেন আটকায়, মানে ব্যাগের চেন, তাই না? চেন খুলে দিলে কি হয়ে যায়? দুটো খুলে যায়, আর আটকে দিলে আটকে যায়। তেমন ওই চেনের মাথার যে অংশ, ওর নাম আছে আমি জানি না, তা সেইটার মতো একটা অঙ্গ আছে যেটা কি করে, দুটো আরএনএ কে জোড়া লাগিয়ে ডিএনএ স্ট্র্যান্ড বানিয়ে দেয়। ডিএনএ হয়, আরএনএ সূত্রাকার, ডিএনএ দুটো স্ট্র্যান্ড যুক্ত, এরকম। ঠিক আছে, আচ্ছা এটিপি কে এনার্জি কারেন্সি কেন বলে? দেওয়া আছে বইতে কোশ্চেন। আচ্ছা এটিপি কে এনার্জি কারেন্সি এই কারণেই বলা হয়, কারণ কি এটিপি ভেঙে শক্তি তৈরি হয়। এই যে বাবু বসো, শুই পড়েছে, স্কুলে কি করেছো? তাহলে আর বেঞ্চি করে লাভ নেই, বসেই থাকো। আচ্ছা এটিপি কে এনার্জি কারেন্সি কেন বলা হয় বললাম? এই যে গল্প, এর কি করে ছোট ছোট কুচুমুচু করে গল্প করে নাই, এত কথা বলে। এই বলো কর, এটিপি কে এনার্জি কারেন্সি কেন বলে? কর, হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ। এবার চলে যে ভিটামিন, ভিটামিনকে খাদ্য প্রাণ বলা হয়। আচ্ছা এই পর্যন্ত আমরা খাবারের উপাদানের তিনটে উদাহরণ পড়েছি, নিচের দিকে লেখা আছে দেখো, 7.3 kcal কিলো ক্যালোরি। আচ্ছা দেখো তোমরা ক্লাস 7-এ মানুষের খাদ্য বলে একটা অধ্যায় ছিল, খাবার দাবার সম্বন্ধে ছিল এক কথা, ওখানে 3 ধরনের খাদ্য উপাদানের কথা, এই সরি 7 ধরনের খাদ্য উপাদানের কথা জেনেছিলাম। কি কি ছিল? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট মানে লিপিড, জল, তারপরে ক্যারিনোয়েডস খনিজ মৌল, ভিটামিন, আর এটা ছিল ফাইটোকেমিক্যালস। ঠিক আছে, পড়েছো? ও 6-এ পড়োনি? যা, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বিষয়টা হচ্ছে দেখো, আমরা আপাতত 3টে খাদ্য উপাদানের কথা বললাম, একটা হচ্ছে শর্করা, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে ফ্যাট। দেখবো যে তিনটেতে একটা একটা কথা কমন, যে এই তিনটেকে ভেঙেই মানুষের শরীরে শক্তি তৈরি হয়।
আছে। কিন্তু এবার যেটা পড়ছে সেটা হচ্ছে ভিটামিন। ভিটামিন ভেঙে শরীরে শক্তি উৎপাদিত হয় না। ভিটামিন ভেঙে শরীরে শক্তি উৎপাদিত হয় না। তাই জন্য ভিটামিনকে বলা হচ্ছে খাদ্য প্রাণ, মানে খাদ্যের মধ্যে থাকে কিন্তু শক্তি তৈরি করে না, কিন্তু খাদ্যের মধ্যে না থাকলে সেটা খাদ্য নয়। বললাম যে খাদ্যের মধ্যে না থাকলে সেটা অখাদ্য হচ্ছে। যেমন হচ্ছে দেখো বলেছে যে বিশেষ খাদ্য উপাদান স্বাভাবিক খাদ্যে অল্প পরিমাণে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এবং যার অভাবে দেহে বিভিন্ন রোগ লক্ষণ প্রকাশ পায় তাকে ভিটামিন বলে। ঠিক আছে। আচ্ছা, এটা আবিষ্কার হয়েছিল কোথায় বলো তো? বিজ্ঞানী হপকিন্স, ইউরোপে। ওই জাহাজ নিয়ে লোকজন বেরোতো, দিয়ে ওরা টক জাতীয় ফল খেত না। জাহাজে ওরা মাছ মাংস সবই খেত, টক জাতীয় ফল খেত না। দেখা যায় কি জাহাজ যখন 6 মাস সমুদ্রে যাওয়ার পরে আবার ফিরে এলো, তাদের প্রত্যেকে স্কার্ভি রোগ হচ্ছে। স্কার্ভি মানে হচ্ছে মাড়িগুলো দাঁতের উপরে উঠে আছে, এগুলো স্কার্ভি রোগ। তাহলে এবার দেখা যাচ্ছে তাদের মধ্যে যারা ওই কমলা লেবু মানে লেবু জাতীয় ফল বেশি খাচ্ছে তাদের ওই রোগটা হচ্ছে না, যারা খাচ্ছে না তাদের ওই রোগটা হচ্ছে। বিজ্ঞানীরা মাথা খাটালো, খাটিয়ে খাটিয়ে দেখলো যে একটা ছোট্ট জিনিস আছে যেটা শরীরে শক্তি উৎপাদন করে না, কিন্তু ওই ফলের মধ্যে একটা খাদ্য উপাদান আছে যেটা স্কার্ভি রোগকে বাধা দেয়, সেটা ছিল ভিটামিন সি ছিল। ঠিক আছে, এইখান থেকে আবিষ্কার করা শুরু ভিটামিন। আচ্ছা, ভিটামিন ক ধরনের হয়? দু ধরনের হয়, একটা হচ্ছে জলের মধ্যে দ্রবীভূত হয়, আর একটা হচ্ছে জলের মধ্যে দ্রবীভূত হয় না। এবার এবিসিডি পড়তে তো সবাই জানো, তাই না? ভিটামিন গুলো হচ্ছে এ বি সি ডি ই কে, এফ নেই, ডি ই কে। হ্যাঁ, এর মধ্যে এই যে বিসি মাঝখানে যে বিসি কমন, মানে শব্দটা খুবই কমন। তাহলে এই যে বিসি কি হয়? জলে দ্রবীভূত হয়, বিসি জলে দ্রবীভূত হয়। আর বিসি বাদে যতগুলো আছে এ ডি ই কে, এ ডি ই কে, ঠিক আছে, এরা কি জলে দ্রবীভূত হয় না। কি হয়েছে মানে দেখবো কোনটাই? ভাইটামিন। আচ্ছা, ইংরেজিতে উচ্চারণ সময় ভাইটামিনই হয়। তোমার ভিটামিনের অভাব আছে। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে তোমাদের দু ধরনের নতুন ভিটামিনের কথা বলেছে। একটা হচ্ছে প্রো ভিটামিন, প্রো ভিটামিন জানো তো? প্রো প্লেয়ার ওরকম প্রো ভিটামিন। আর এটা হচ্ছে অ্যান্টি ভিটামিন। শোনো, প্রো ভিটামিন হচ্ছে কি যেসব জৈব যৌগ থেকে প্রাণীতে ভিটামিন তৈরি হয় তাদের প্রো ভিটামিন বলে। যেমন হচ্ছে বিটা ক্যারোটিন ভিটামিন এ এবং আর্গোস্টেরল ভিটামিন ডি, ডির প্রো ভিটামিন। আচ্ছা, ভালো করে বুঝতে হবে প্রো ভিটামিন মানে কি। এই প্রো ভিটামিন মানে কি বললাম? যে খাদ্য উপাদান থেকে শরীরে ভিটামিন তৈরি হয়, যেমন হচ্ছে কি, হ্যাঁ ওটাই তো আছে। আরে ওখানে ভাষা দিয়ে লেখা আছে, আমি এমনি বললাম। আচ্ছা, যেমন হচ্ছে বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন গাজর থেকে পাওয়া যায়, মানে কমলা কমলা জিনিসপত্র থেকে বিটা ক্যারোটিন। কুমড়ো কমলা কমলা হয়, পাওয়া যাবে। তারপরে গাজর, কমলা লেবু, টমেটো, এগুলোতে বিটা ক্যারোটিন পাওয়া যায়, এগুলো ভিটামিন এর উৎস। আচ্ছা, আরেকটা হচ্ছে আর্গোস্টেরল, এখান থেকে ভিটামিন ডি পাওয়া যায়। এবার চলে আসবে অ্যান্টিভিটামিন। অ্যান্টিভিটামিন হচ্ছে রাসায়নিক গঠনে সাদৃশ্য থাকা সত্ত্বেও যেসব ভিটামিন যেসব যৌগ ভিটামিনের ক্রিয়া বিনষ্ট করে দেয় বা ভিটামিনের ক্রিয়ায় বাধা দেয় তাকে অ্যান্টিভিটামিন বলে। মানে অ্যান্টিভিটামিন মানে যেসব যৌগ আছে মানে ভিটামিনের মতোই দেখতে, কিন্তু ভিটামিনের কাজকে বাধা দেয়, ভিটামিনের কাজকে বাধা দেয়, তাকে বলা হচ্ছে অ্যান্টিভিটামিন। যেমন হচ্ছে পাইরিথাইমিন, পাইরিথায়ামিন থায়ামিনের ক্রিয়া বিনষ্ট করে। ওরে বাবার, নষ্ট বিনষ্ট, চোখ খারাপ হয়ে গেল দেখতে পাচ্ছেন দূর থেকে। কি পুরোটা লিখবা? যে প্রথমত অ্যান্টিভিটামিন কাকে বলে লিখবা, তারপরে কি লিখবা? যেমন পাইরিথায়ামিন থায়ামিনের ক্রিয়া বিনষ্ট করে। হয়ে গেছে। থায়ামিন, ও আচ্ছা, এটা উদ্ভিদ হরমোন। থায়ামিন হচ্ছে উদ্ভিদ হরমোন, ওই জন্যই আনকমন ছিল। ভিটামিনের বৈশিষ্ট্য, সঞ্জরি রেডি হয়ে আসতে হতো মানে স্কুলে যাওয়ার জন্য। ও আচ্ছা, খুব ভালো। আচ্ছা, ভিটামিনের বৈশিষ্ট্য। ভিটামিন এক ধরনের জৈব অনুঘটক যা বিপাক ক্রিয়া কো এনজাইম রূপে কাজ করে। ভিটামিন খাদ্যে খুব অল্প পরিমাণে থাকে
ভিটামিন অন্যান্য খাদ্য উপাদানের তুলনায় জীবদেহে খুব কম পরিমাণে প্রয়োজন হয়। ভিটামিন পরিপাক ক্রিয়া নষ্ট হয় না, ভিটামিন পরিপাক ক্রিয়ায় নষ্ট হয় না। আরে সাবাস, ভিটামিন পরিপাক ক্রিয়ায় নষ্ট হয় না, মানে যা খাচ্ছ তাই ভিটামিন বার হয়ে যাচ্ছে, কি মুশকিল। পরেরটা, উচ্চ তাপমাত্রায় জারণ ক্রিয়ায় রন্ধনকালে, আচ্ছা রন্ধনকাল মানে রান্না বান্নার সময়, তীব্র সূর্যালোকে এবং ক্ষারীয় পরিবেশে কোনো কোনো ভিটামিন নষ্ট হয়ে যায় এবং তাদের কার্যকারিতা হ্রাস পায়। দ্রাব্যতা অনুসারে ভিটামিনকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জলে দ্রাব্য আর বাকিগুলো হচ্ছে তেলে দ্রাব্য। ভিটামিন বি সি জলে দ্রাব্য হয়, আর এ ডি ই আর কে এগুলো হচ্ছে তেলে বা ফ্যাটে দ্রাব্য হয়। আচ্ছা হ্যাঁ, খনিজ মূল তো একটুখানি পড়ে নাও, পড়ে নাও। আচ্ছা খনিজ মৌল, এগুলো তো পুরনো পড়া, না পড়লে হয়। আচ্ছা এগুলো কি উত্তর লেখা? হ্যাঁ উত্তর লেখাই তো মনে হচ্ছে। ও মানে এখানে লিখতে লিখতে শেষ হয়ে গেছিল এখান থেকে। এর মধ্যে কি শুধু জীবন বিজ্ঞান না ভৌত বিজ্ঞান আছে? শুধু জীবন বিজ্ঞান আছে। আচ্ছা বিপ্লব, বিটা ক্যারোটিন থেকে কোন ভিটামিন তৈরি হয়? প্রোভিটামিন, বিটা ক্যারোটিন থেকে ভিটামিন এ তৈরি হয়। আচ্ছা এখানে তো পড়া কম, ও আচ্ছা আচ্ছা এইবার পেয়েছি। আচ্ছা এবার হচ্ছে ভিটামিন এ বি সি ডি ই আর কে, এদের রাসায়নিক নাম আছে, রাসায়নিক নামগুলো প্রথমত মুখস্থ করতে হবে। যেমন ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল বা অ্যাজেরপথল, ঠিক বললাম তো? অ্যাজেরপথল, ওই তো অ্যাজেরপথল। আচ্ছা ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল বা অ্যাজেরপথল। আচ্ছা ভিটামিন এ যদি শরীরে অল্প মাত্রায় তৈরি হয় তাহলে চোখের এবং ত্বকের ক্ষতি হয়। চোখের ক্ষতি হয়, চোখ আর দেখতে পারে না, চোখ অন্ধ হয়ে যায়। আচ্ছা আর এটা হচ্ছে কি ফ্রিনোডার্ম, কি হচ্ছে ফ্রিনোডার্ম বা টোড স্কিন। টোড স্কিন মানে, এই টোড মানে কি বলতো? কুনো ব্যাং। কুনো ব্যাঙের উপরে হাত তো দাওনি আশা করি জীবনে। কুনো ব্যাঙের উপরটা কি বলতো, খুব খসখসে হয়। তাহলে তো কি কি কুনো ব্যাং দেখোনি? কুনো ব্যাঙের, আচ্ছা 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 তুমি কালচে কালচে কালারের ব্যাং দেখেছো তো? মানে একটা সোনা ব্যাং হলুদ কালারের হয়। ব্যাঙের ডাক শুনেছো তো? মুরগির মতো লাগে তো, দেখো না? এই ইয়ে, আচ্ছা আচ্ছা আমি ধরে রেখে দেখাবো একদিন। আচ্ছা বিউটি, এ আসছে আসছে। আচ্ছা ঘরের মধ্যে ব্যাং দেখেছো কি? ঘর বাড়ি আছে তো, মানে কোনোদিন দেখেছো ব্যাং বেরোচ্ছে কোনো দিয়ে টুকটুক করে? ব্যাং দেখেছো কোনোদিন? সেটাকে হলুদ 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 কালারের ছিল। এই শোনো শোনো, ওটা কি হলুদ কালারের ছিল, কালচে কালচে কালারের ছিল? হ্যাঁ ওইটা হচ্ছে কুনো ব্যাং, উপরে গুটি গুটি চোখে। আচ্ছা বিউটি বলো, কুনো ব্যাঙের উপরে মানে ত্বক আর কি মসৃণ না অমসৃণ হয়? আজ দেখোনি কোনোদিন? কেমন হয়? ও দেখোনি? আচ্ছা এই শুনে নাও, বাড়ির মধ্যে ঢুকলে প্লাস্টিক পরে ছুঁড়ে ফেলতে হয় না বাইরে? এই শোনো, ভিটামিন এ আমাদের শরীরের দুটো অঙ্গ এর খেয়াল রাখে, একটা হচ্ছে চোখ আর একটা হচ্ছে ত্বক। হচ্ছে চোখের যে ক্ষতিটা হয় ভিটামিন এর অভাব, সেটা হচ্ছে রাত কানা রোগ হয় আর অন্ধত্ব রোগ হয়। আর দুই নম্বর হচ্ছে ত্বকের যেটা হয় সেটা বলে ফ্রিনোডার্ম বলা হয় বা টোড স্কিন রোগ বলা হয়, মানে ত্বক খসখসে হয়ে যায়। হয়েছে হ্যাঁ হ্যাঁ বেশি
আচ্ছা ভিটামিন ডি কোথা থেকে পাওয়া যায় বলতো? ক্যালসিয়াম। তাই ভিটামিন ডি এর অপর নাম হচ্ছে ক্যালসিফেরল। ক্যালসিফেরল। আচ্ছা, ভিটামিন ডি আমাদের শরীরে কোন কোন অংশের খেয়াল রাখে? আমাদের শরীরে দুটো অংশের সাথে সাথে আছে। এটা হচ্ছে দাঁত, আর এটা হচ্ছে হাড়। হাড় তো দেখা যায় না, না ভাঙলে বা ছিঁড়ে টিড়ে গেলে। অস্থি মানে হাড়। আচ্ছা, ভিটামিন ডি এর অভাবে যে রোগগুলো হয়, সবার প্রথম হচ্ছে দাঁত। ভিটামিন এর ওটা। ভিটামিন ডি এর অভাবে হচ্ছে ওসিয়া, দাঁত গঠিত হয় না। কি কি? কে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রিকেট আর অ্যাস্ট্রো। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ভিটামিন ডি এর অভাবে প্রথমত হাড় সঠিকভাবে গঠিত হয় না। ভিটামিন ডি এর অভাবে হাড়গুলো সঠিকভাবে গঠিত হয় না, চলে হাত আর পা গুলো মানুষের বেঁকে যায়। এই রোগটাকে বলে রিকেট। আরেকটা রোগ আছে কি বড়দের। আচ্ছা, বড়দের ক্ষেত্রে এই রোগটা হয়, তাদের বলে অস্টিওম্যালাজিয়া। অস্টিওম্যালাজিয়া। এই শোনো শোনো, বাচ্চাদের হাত পা বেঁকে গেলে সেটাকে বলবো রিকেট, মানে আর বাচ্চা বড় হয় না। ওরাম না, ওরাম না, এই তো হাড়, এই হাড় গুলো ধনুকের মতো বেঁকা হয়। মানে এটা তো নর্মাল বেঁকবে, সে বেশির মাধ্যমে বেঁকাতে পারি, হাড়ই বেঁকা হয়। আচ্ছা, পরেরটা। আচ্ছা, অস্টিওম্যালাজিয়া কাদের হয়, বড়দের না বাচ্চাদের? বড়দের। পরেরটা, ভিটামিন ই। ভিটামিন ই হচ্ছে টোকোফেরল। ভিটামিন ই রাসায়নিক নাম টোকোফেরল। আচ্ছা, ভিটামিন ই প্রথমত ভ্রূণের বৃদ্ধিতে। ভ্রূণ মানে ডিম, দেখেছো ডিম? ডিমের। আচ্ছা, যেটা দেখতে পাবো সেটাই বলি। আচ্ছা, মুরগি যখন ডিমে তা দেয়, ঠিক আছে, সেই ডিমে 4 থেকে 5 দিন পরে দেখা যায় কি ডিমের ভেতরে কিছু শিরা। মুরগি ডিমের উপরে বসে থাকে, ওটাকে বলা হয় কি মুরগির ডিমে তা দেওয়া। তাওয়া দেওয়া না, তয়াকারে তা। হ্যাঁ, নিয়ে খাওয়া যাবে, অসুবিধা নেই। আরে মুরগি বাচ্চা, তাহলে ওর ভেতরে বাচ্চা বেরোয়, মুরগি বাচ্চা। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি এই যে তা দেওয়া শুরু করার 4-5 দিন পর থেকে মুরগির ডিমের ভেতরে দেখা যায় যে শিরা উপশিরা বেরোচ্ছে। শিরা উপশিরা বেরোচ্ছে এবং এক কোনায় একটা ছোট্ট অংশ থেকে সেগুলো বেরিয়েছে এবং সেখানে কিছু জিনিস লাফাচ্ছে। কিছু একটা ছোট হচ্ছে, বড় হচ্ছে। ছোট বড় কি হয়? ফুসফুস। না না, হৃৎপিণ্ড। ফুসফুস পরে তৈরি হয়, হৃৎপিণ্ড। তাহলে বিষয়টা হচ্ছে যে এই যে, হ্যাঁ তুমি বলো। জীবের ব্যাপারটা হচ্ছে এই, শোনো শোনো রিয়া, শিরা উপশিরা যেটা হলো তার মধ্যে রক্ত তো পাঠাতে হবে। রক্ত কে পাঠাবে? হৃৎপিণ্ড পাঠাবে। ওই জন্য পাম্প মেশিন আগে তৈরি হয়, হৃৎপিণ্ড আগে তৈরি হয়। ওটা যেতে দাও। আচ্ছা, আমার আজ থেকে শুনতে না পেলে কি করে হবে? আচ্ছা শোনো, ভিটামিন ই মানবদেহ বন্ধ্যাত্ব প্রতিরোধ করে। বন্ধ্যাত্ব মানে হচ্ছে কি, মানুষের ক্ষেত্রে বলছে, মানুষের ক্ষেত্রে অনেক মহিলাদের মানে বাচ্চা হয় না, ঠিক আছে, এটাকে বলে বন্ধ্যাত্ব। ঠিক আছে, অনেক চেষ্টার পরেও বিফল, এটাকে হচ্ছে বন্ধ্যাত্ব বলা হয়। ঠিক আছে, গর্ভধারণ হয় না। আচ্ছা, 2 নম্বর হচ্ছে মাতৃস্তনে দুগ্ধক্ষরণ বৃদ্ধি করে। ঠিক আছে, কচি হওয়ার পর কচি দুধ খাবে, তাই মাতৃস্তনে দুগ্ধক্ষরণ বৃদ্ধি করে। পরেরটা হচ্ছে কি, যদি ভিটামিন ই এর অভাব দেখা যায় তাহলে সেক্ষেত্রে ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়, মানে ভ্রূণ যেটা কচি তৈরি হয়েছে গর্ভে সেটা বাড়ে না। আর অনেক সময় গর্ভপাত হয়ে যায়, কচি মারা যায়, গর্ভপাত হয়ে গেল একদম। পরেরটা পরেরটা হচ্ছে কি, এই ন্যাপথো কই নেবার কোথা থেকে এলো? আচ্ছা, ভিটামিন কে। ভিটামিন কে রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন। ভিটামিন কে রাসায়নিক নাম ফাইলোকুইনন। হ্যাঁ, যেমন যেমন বান্ধবীদের নাম মুখস্থ রেখেছো তেমন। আচ্ছা, এবার কি গো? হ্যাঁ হ্যাঁ, খনিজ মৌল আজকে পড়াবো না। না না, পড়ি তো। আচ্ছা আচ্ছা, খনিজ মৌল আজকে পড়াবো না, যাও। আচ্ছা,
ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন, আচ্ছা ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন, আচ্ছা ভিটামিন বি কমপ্লেক্স হচ্ছে ব্যাপারটা হচ্ছে ভিটামিন বি না অনেক ধরনের হয়, ভিটামিন বি অনেক ধরনের হয়, একদম 1 থেকে শুরু করে 13-14 পর্যন্ত হয়, 13-14 পর্যন্ত ভিটামিন বি এর ভিটামিন বি থাকে, যেগুলো বলে ভিটামিন বি কম কমপ্লেক্স, কর্নফ্লেক্স। আচ্ছা ঠিক আছে, ভিটামিন বি এর অভাবে যে রোগগুলো হয় সেটা হচ্ছে বেরিবেরি, পেলেগা, রক্তাল্পতা, রক্তাল্পতা মানে কি, রক্ত অল্পতা মানে রক্ত কমে যায় শরীরে। ও হ্যাঁ, আর এটা হচ্ছে পেলেগা, একই ডায়লগ দিয়েছি তাও মুখস্থ করতে পারো না। ওটা ভিটামিন, যাক বাদ দাও, ভিটামিন সি তে চলে আসি, ওটা হচ্ছে লোহার জন্য আর ভিটামিন সি এর জন্য। আচ্ছা ভিটামিন সি, ভিটামিন লোহা, হ্যাঁ লোহা। লাস্ট ভিটামিন সি যেটাকে বলো, আচ্ছা ভিটামিন সি এর অপর নাম মনো সহজ, যেটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, না গো অ্যাসকর্বিক অ্যাসিড, 10:30 বাজি না এখন। আচ্ছা আস্তে আস্তে, স্কুলে যাবা না বাড়ি যাবা? বাড়ি যেতে হবে। আস্তে আস্তে, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন স্কারভি রোগ হয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাকিরা চুপ থাকবা। আচ্ছা হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তোমার খারাপ লাগছে নাকি? লাগছে না লাগছে না। এই শোনো, ভিটামিনের মতোই আরো এক ধরনের পদার্থ আছে, খাদ্য উপাদান আছে যেটা আমাদের শরীরে ভীষণই কাজে লাগে, সেটাকে বলা হচ্ছে কি খনিজ মৌল। খনিজ মৌল 2 ধরনের হয়, কিছু কিছু খনিজ মৌল শরীরে প্রচুর পরিমাণে লাগে, সেগুলোকে আমরা কি বলি, অতিমাত্রিক মৌল বা মেজর এলিমেন্ট, এবং কিছু খনিজ মৌল আমাদের শরীরে খুব স্বল্প মানে প্রয়োজনীয় হয়, সেগুলোকে আমরা বলি স্বল্পমাত্রিক মৌল বা মাইনর এলিমেন্ট। আচ্ছা মেজর মানে তাহলে পেলাম বড়, মাইনর মানে পেলাম ছোট। আচ্ছা মেজরের মধ্যে কি কি পড়বে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই সিয়ামগুলো মনে রাখবা, আর ম্যাগনেসিয়াম হবে। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সবগুলো লেখা আছে। আচ্ছা আর এটা হচ্ছে স্বল্প মাত্রিক মৌল, যেগুলো খুব অল্প পরিমাণে প্রয়োজনীয় হয়, যেমন 3-4টে মনে রাখবো। আচ্ছা শোনো শোনো, এখানে না 3-4টে মনে রাখবো। আচ্ছা এবার চলে আসি স্বল্প মাত্রিক, স্বল্প মাত্রায় লোহা, আচ্ছা লোহাটাকে স্বল্প বলে, যে লোহা তো প্রচুর লাগে, যাই হোক ঠিক আছে, লোহা, তামা, ফসফরাস, বোরন, ফ্লুরিন, আয়োডিন। আচ্ছা 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 যেগুলো মনে রাখতে পারবো সেগুলো বলি। 80 রক্তে কি থাকে? লোহা। রক্তে লোহা থাকে, লোহা মনে রাখবা। লোহা হিমোগ্লোবিনে থাকে, রক্তের লোহিত রক্ত হিমোগ্লোবিনে। আচ্ছা আচ্ছা আয়োডিন কোথায় কাজে লাগে? যাতে গলগণ্ডক না হয়, তাহলে আয়োডিন হবে। আচ্ছা ফ্লুওরিন, ফ্লুওরিন কি কাজে লাগে? দাঁতের গঠন ভালো রাখতে ফ্লুওরিন কাজে লাগে। তাহলে 3টে মনে রাখবা। এবার সব থেকে সহজ জিনিস হচ্ছে কি, তোমাদের বইয়ের ছক, আচ্ছা ক্লাস 8 এর লাস্টে 4 পাতা ছিল মনে আছে, আর এটা নিয়ে পুরো একটা চ্যাপ্টার ছিল, এখন থেকে এই বছর একটা ছকের মধ্যে এটা মিটিয়ে দিয়েছে। ছকের মধ্যে তোমাদের মোট 10খানা মৌলের নাম মুখস্থ রাখতে হবে এবং তাদের কাজ মুখস্থ রাখতে হবে। যেমন সোডিয়াম, সোডিয়াম আমরা পাই কোথা থেকে সব থেকে বেশি? আমরা শরীরের মধ্যে সোডিয়াম কি মেটাল নিয়ে খেয়ে নিই? আমরা লবণ খাই। আচ্ছা হ্যাঁ তৃষা পারবে, তৃষা লবণের সংকেত কি, যে লবণ আমরা খাই, খাদ্য লবণের সংকেত? এই দাঁড়ো কি এটা বললো? ডি, না না ওর মাথা কাজ করছে না আর। এই পায়েল বলো দেখি তো, খাদ্য লবণের সংকেত বলো। NaCl, ঠিক আছে NaCl। আচ্ছা NaCl এর, হ্যাঁ গো খাদ্য লবণের সংকেত এটা সোডিয়াম ক্লোরাইড তো খাদ্য লবণ। এই শুনে নাও, এই খাদ্য লবণ থেকে আমরা সবচেয়ে বেশি পরিমাণে সোডিয়াম পাই। সোডিয়াম আমাদের শরীরে সবচেয়ে বেশি কাজে লাগে, সেটা হচ্ছে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করতে। সোডিয়াম কি করে? শরীরে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে।
আচ্ছা, এছাড়াও এই মৌলের অভাবে স্নায়ু দুর্বল। স্নায়ু দুর্বল মানে, স্নায়ু মানে কি? স্নায়ু মানে ঘুম পায়। স্নায়ু মানে নার্ভ, মানে এই যে হাত দিয়ে স্পর্শ অনুভব হচ্ছে না, অনেকের হয় না এটা। আচ্ছা, টিভিতে বোধহয় কি একটা অ্যাডও দিচ্ছে আজকাল, বাচ্চার জন্য কিছুই করতে পারছে, সে দুধ ঢাললো হাতে, বুঝতে পারছে না, আসেনি? আমারটাই খুব এই অ্যাডটা আসে। আচ্ছা, আরেকটা, শরীরের রক্ত হচ্ছে সম্পূর্ণ তরল তো, যদি আচ্ছা বাড়িতে বলে না বেশি নুন খেলে রক্ত জল হয়ে যায়, কেন বলে শোনো, নুনের মধ্যে থাকে NaCl, যেই শরীরে আমরা খেয়ে ফেলছি জলের মধ্যে কি ভেঙে যাবে Na প্লাস আর Cl মাইনাস আয়ন, এই Na প্লাস আয়ন জলকে ধরে রাখে, Na প্লাস আয়ন জলকে ধরে রাখে, তাহলে রক্তে যদি N এর পরিমাণ বেড়ে যায় তাহলে রক্ত কেমন হবে? পাতলা। রক্ত কেমন হবে? পাতলা। এই জন্য পরিমাণ মতো লবণ খাওয়া উচিত। আচ্ছা, পটাশিয়াম, হ্যাঁ 10-12 কেজি খেলেই হবে, মানে তো, হ্যাঁ হ্যাঁ সোজা উপরে। আচ্ছা, এবার আসবো পটাশিয়াম। না না, ওটা এলাম, আমার ভুল আছে করি। আর 5 মিনিট, আর 5 মিনিট, শোনো শোনো না, শোনো না। পটাশিয়াম হচ্ছে স্নায়ু আর পেশির কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। যদি পটাশিয়াম শরীরে কম হয়ে যায় তাহলে পুরো বক্সটাকে মুখস্থ করতে হবে। আচ্ছা, ক্যালসিয়াম, ক্যালসিয়াম মানে যে ভিটামিন ডি এর ব্যাপারটাই হবে। বাচ্চাদের রিকেট হবে ক্যালসিয়াম না থাকলে, আর বড়দের অস্টিওম্যালেশিয়া, ওই ম্যালেরিয়া থেকে ম্যালেশিয়া মুখস্থ রাখবো। আচ্ছা, পরেরটা অস্টিওম্যালেশিয়া, হ্যাঁ মালয়েশিয়া, ওরে বাবারে, মালয়েশিয়া দেশের নাম। আচ্ছা, লোহা, এই কথা না কথা, লোহা লোহা আমাদের শরীরে লোহা কোথায় কাজে লাগে? যেটা আমার এখানে রেখে দাও, দিয়ে আমি ফেলে দিই ডাস্টবিনে। আচ্ছা, আয়রন, লোহা, লোহা লোহা কি কাজে লাগে? আমি খাবো, আমি সুস্থ থাকবো না? ও আচ্ছা, কি বলছে? ভালো আছি, ভাল লাগছে না। আচ্ছা, এই লোহা আমাদের শরীরে কোন প্রোটিন তৈরি করে? লোহা আমাদের জন্য হিমোগ্লোবিন তৈরি করে। হিমোগ্লোবিন কোথায় থাকে? লোহিত রক্তকণিকায়। আচ্ছা, এবার লোহিত রক্তকণিকায় যে হিমোগ্লোবিন আছে সেটা ফুসফুস থেকে অক্সিজেন পরিবহন করতে না, পরিবহনই করে। তাহলে শরীরে লোহার পরিমাণ কমে গেলে শরীর দুর্বল হয়ে যায়, এই কারণে, কারণ শরীরে অক্সিজেন পরিবহন ভালো করে হয় না। আমার মাঝখানে জ্বর এসেছিল কটা দিন, দিয়ে আমার দিকে শ্বাসকষ্ট হচ্ছে, আমি 1 সপ্তাহ কুলেখাড়ার রস চিপে খেয়েছিলাম, হেভি টেস্ট। আচ্ছা, এই শোনো, ফসফরাস আমাদের শরীরে হাড় এবং দাঁত গঠনে ভূমিকা নেয়। এই কথা না কথা না কথা না কথা নেই, দুজনা মেয়ে তো ঠাকুমার ঝুড়ি খুলেছে। এই শোনো না, ফসফরাস একদম এই ফসফরাস একদম ক্যালসিয়ামের মতো কাজ করে। ফসফরাসের অভাবে শরীরে বাচ্চাদের রিকেট রোগ হয় আর বড়দের অস্টিওম্যালাসিয়া রোগ হবে। সালফার, সালফার হচ্ছে শরীরে প্রোটিন আর ফ্যাটের বিপাক ক্রিয়া করে। সালফার শরীরে কম থাকলে ফ্যাট আর প্রোটিনের বিপাক ক্রিয়া কম হবে। আয়োডিন, আয়োডিন কোন রোগ ব্যাহত করে? গলগণ্ড, গলা ফুলে যায়। কি হয়েছে? নখ, চুল আর তরুণ। নখ মানে নখ, চুল মানে চুল, তরুণ হচ্ছে কানে হাত দাও, কান কান। দেখো যে শক্ত শক্ত এক ধরনের হাড় আছে ভেতরে চামড়ার তলায়, ওইটা হচ্ছে তরুণ অস্থি, মানে নতুন অস্থি, মানে অস্থির মতো কিন্তু অস্থি না, এগুলো বলে তরুণ অস্থি। ঠিক আছে, সবাইকে কান ধরে দিলাম কত সুন্দর। আচ্ছা, পরেরটা যে ফ্লুওরিন। আচ্ছা, ফ্লুওরিনের দুটো সমস্যা আছে, শোনো। ফ্লুওরিন আমাদের দাঁতের এনামেল গঠন, মানে দাঁতের উপর যে চকচক করে না, মানে হাসলে এখানে চিরিক দিয়ে ওঠে, ওইটা আর কি, মানে দাঁতের উপর যে চকচক ব্যাপারটা করে যেটা বলে এনামেল, সেটা গঠন করে। কিন্তু বেশি প্রবলেম হচ্ছে কি, যদি অধিক পরিমাণ ফ্লুওরিন মানে শরীরে প্রবেশ করে, সেটা উল্টে দাঁতের ক্ষতি করে, দাঁতের ওই এনামেলটাকে নষ্ট করে দেয়। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুনি থাক, আবার কোষ পরের দিন পড়বো কোনো।
এই যে আপনি কি আরে না বলছি না কথা এবার বলবে ও কোশ্চেন নাম্বার দেবো না? আচ্ছা, এটা হচ্ছে লাস্ট প্রশ্ন। এর আগের প্রশ্নটা আছে, এর খাতায় নাম্বার হচ্ছে 81। আমি কোশ্চেন লিখে দিয়েছি ওই জন্য। আর এদিকে হচ্ছে ফ্যাট কাকে বলে? 51 ফ্যাট কাকে বলে? আচ্ছা, আগামী ক্লাসে কি পড়া আছে গো? ওই তো কোষের উপর বন্ধ, ফ্যাট কাকে বলে। পরের দিন পড়া মুখস্থ করে খাতায় লিখে আনবা। ঠিক আছে। বাবা